পুরো বাড়ি জুড়ে কোলাহল, মানুষ গিজগিজ করছে, বাচ্চারা পুরো বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। আমাদের বাগান বড় হওয়ায় সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। ভাইয়েরা সবাই বাগানে ব্যস্ত, এক একজন এক এক দায়িত্বে আছে। আদ্র ভাই যেখানে খাবার রান্না হচ্ছে সেই দায়িত্বে আছে। বেলকনি থেকে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, গায়ে টি শার্ট ভিজে শরীরের সাথে মিশে রয়েছে, তবুও যেন তাকে সুন্দর লাগছে। এক ধ্যানে কতক্ষণ যে তার দিকে তাকিয়েছিলাম সে খেয়াল নেই। হুশ ফিরল রোশনির ডাকে, আপু তুমি এখনো রেডি হওনি? একটু পরেই তো বরযাত্রী চলে আসবে। রোশনির কথা শুনে তৈরি হতে গেলাম। ঈশিতা আপু রুমে সবার ভিড় লেগেছে। আমি, ইভা, রোশনি আরও অনেকে মিলে সাজুগুজু করছি। একটু পর পর এক একজন এসে আপুকে দেখে যাচ্ছে। ঈশিতা আপুকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে। আপুর একটাই কথা, তার বিয়েতে তার চেয়ে বেশি সুন্দর যেন কাউকে না লাগে। আমরা আমাদের মতো সাজগোজ করছি, এমন সময় নিচ থেকে শোনা গেল, বর এসেছে, বর এসেছে। সাজগোজ বাদ দিয়ে সবাই ছুটছে সেদিকে। আমিও নিজেকে শেষবারের মতো আয়নায় দেখে নিলাম, অতপর লেহেঙ্গা দুহাতে তুলে দৌড় দিলাম। সিঁড়ি দিয়ে নেমে যেতে নেব এমন সময় কেউ হাত টেনে ধরলো। ভারী লেহেঙ্গা আর নিজেকে একসাথে সামলাতে না পেরে সামনের মানুষটার বুকে আছাড় খেলাম। আজ ভাই আমায় ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিয়ে বললেন, নিজেকে সামলাতে পারে না, মেয়ে আসছে ভারী লেহেঙ্গা পরতে। তার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। আমি কি সাধে এরকম ভারী লেহেঙ্গা পরেছি নাকি? সে কিনে দিয়েছে বলে পরেছি। তার চেয়ে বড় কথা, উনি আচমকা টান্না দিলে আমি এভাবে হুমড়ি খেয়ে পড়তাম না। কোমরে হাত গুজে বললাম, লেহেঙ্গা কি আমি কিনেছি নাকি তুমি কিনে দিয়েছ? আমি কিনে দিয়েছি। তাহলে ঠিক আছে, এখন বল এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলি? বর এসেছে তাই গেট ধরতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই। কেন? সেখানে অনেক ছেলে থাকবে, ওখানে যেয়ে তোর কোনো কাজ নাই। তুই আমার সাথে চল, দেখে বলবি ডেকোরেশন কেমন হয়েছে। আজ ভাই আমার হাত ধরে তার সাথে নিয়ে যেতে লাগলেন। গেটে দুপক্ষের তুমুল ঝগড়া হচ্ছে। ইভারা যেই অ্যামাউন্ট চেয়েছে ছেলে পক্ষ সেই অ্যামাউন্ট দেবে না, এই নিয়ে দুপক্ষ তর্কাতর্কি করছে। এক পর্যায়ে শিহাব ভাইয়ার এক ফ্রেন্ড বলল, আপনারা যেহেতু আমাদের ঢুকতেই দিবেন না, তাহলে আর কি করার, এই সবাই চলো আমরা চলে যাই। সবাই তার সাথে সহমত পোষণ করলেন, কিন্তু শিহাব ভাইয়া তাকে টেনে কানে কানে বললেন, ভাইজা চাচ্ছে দিয়ে দে না, বউটা আমার সেই কখন থেকে আমার জন্য বসে আছে, তাকে দেখার জন্য আর সইছে না। শিহাব ভাইয়ার ফ্রেন্ড তাকে বকা দিয়ে বলল, শালা বউ পাগল। আজও ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। দেখানো শেষে জিজ্ঞাসা করলেন, সাজানো কেমন হয়েছে? ইস, একদম জঘন্য, কে সাজিয়েছে বলো তো? আদ্র ভাইয়ের হাসি হাসি মুখটা মুহূর্তেই কালো মেঘে ছেয়ে গেল। করুণভাবে তাকে জিজ্ঞেস করলো, সত্যি জঘন্য হয়েছে? আদ্র ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পাচ্ছে। বেচারার করুণ অবস্থা। হাসি আটকাতে না পেরে ফিক করে হেসে দিলাম। বোকা ছেলে, সাজানোটা খুবই সুন্দর হয়েছে। আমি তো এমনি মজা করছিলাম। তবে রে, আমাকে আর পায়কে আদ্র ভাই আমার পিছু আসতে গিয়েও আটকে গেলেন। তাকে একে যেন ডাকছে। বিয়ে বাড়িতে ইভা রোশনির সাথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বিরক্তির বিষয় হচ্ছে সে কখন থেকে একটা ছেলে আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। ইচ্ছে করছে উষ্টা দিয়ে দূরে পাঠিয়ে দিই, কিন্তু সেটা করা যাবে না, কারণ ছেলেটা শিহাব ভাইয়ের কাজিন। কি আর করার, মেজাজ খারাপ নিয়েই দাঁড়িয়ে আছি। একটু পর কোথা থেকে আদ্র ভাই এসে হাত ধরে বললেন, আমার সাথে চল। আদ্র ভাই আমাকে সেখান থেকে নিয়ে আসতে আসতে বিড়বিড় করে বললেন, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। বিড়বিড় করে বললেও কথাটা আমার কানে এলো। ওনার কাণ্ড দেখে মিটি মিটি হাসছি। আমাকে ঈশিতাপুর কাছে বসিয়ে দিয়ে বললেন, এখানেই থাকবি, কোথাও যাবি না। আমি মাথা নেড়ে সায় জানালাম। ঈশিতা আপু আর আমি গল্প করছি, এমন সময় মেজ আম্মুর আগমন ঘটল। মেজ আম্মুর চোখে পানি চিকচিক করছে। একমাত্র মেয়ের বিয়ের দিনে কষ্ট তো হবেই। ঈশিতা আপু আমাদের পরিবারের বড় মেয়ে হওয়ায় তাকে সবাই অনেক বেশি ভালোবাসে। মেজ আম্মু আর ঈশিতা আপু দুজন দুজনকে জড়িয়ে কান্না করছে। অজান্তে কখন আমার চোখও ভিজে গেল নিজেও জানি না। মেয়েদের জীবনটা এমন কেন? ভালোবাসার মানুষটার সাথে থাকার জন্য নিজের পরিবারকে ছেড়ে যেতে হয়। আচ্ছা, আমার সাথে যখন আদ্র ভাইয়ের বিয়ে হবে তখন কি আমাকে আমার পরিবার ছেড়ে যেতে হবে? এর মাঝে ঈশিতা আপুকে নিচে নিয়ে যাওয়ার জন্য ডাক পড়ল।
ইভা, রোশনি, আপুর কাজিনরা মিলে ওকে নিয়ে গেল। আমি এখনো ভাবনায় বসে আছি, এমন সময় পাশ থেকে কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। কিরে ভাবনার রানী, এখানে বসে কি ভাবছিস? আমার কি হলো জানি না, ঘোরের মাঝে আদ্র ভাইকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আদ্র ভাই, আমাদের বিয়ের পর কি আমাকেও এভাবে সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে? পাগলি মেয়ে, আমাদের বাড়ি আর তোদের বাড়ি 10 থেকে 15 মিনিটের রাস্তা, যখন ইচ্ছে তখন চলে আসবি। আদ্র ভাইয়ের কথা শুনে ঘোর কাটলো। কাকে কি বলে ফেলেছি এখন বুঝতে পারছি। ছি, কি লজ্জার বিষয়টা। এখন আদ্র ভাইয়ের দিকে মুখ তুলে তাকাবো কিভাবে? লজ্জা লাগবে যে। আদ্র ভাই নিশ্চয়ই ভাবছে আমি তাকে নিয়ে সারাক্ষণ এসব আবোল তাবোল ভাবি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আদ্র ভাই আমার অবস্থা দেখে উচ্চস্বরে হেসে দিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, কি হয়েছে, এভাবে হাসছো কেন? একটা কথা ভেবে হাসছি। কি? আদ্র ভাই কাছে এসে চোখে চোখ রেখে বলল, এই যে রৌদ্রময় পুরোপুরি আমার ভাবনায় ডুবে যাচ্ছে, তার ভাবনার শহরে আমার বিচরণ হতে শুরু করছে, তার সত্তায় আমার অস্তিত্ব অনুভব করছি। আদ্র ভাইয়ের কথায় মাথা নিচু করে নিলাম। দুজনের মাঝে নীরবতা। আদ্র ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, অতঃপর যেতে যেতে বললেন, এখন বিয়ে পড়ানো হবে, দেখলে তাড়াতাড়ি আয়। মাঝে কেটে গেছে কয়েকটা দিন। আপু আর শিহাব ভাই বিয়ের পর এসে দেখা করে গেছে। ইভান ভাই সেই যে এসেছে, এর মাঝে আমার সাথে তার কোনো কথা হয়নি। কথা হয়নি বলতে আমিই তাকে এড়িয়ে গিয়েছি যথাসম্ভব। তিনি অনেকবার কথা বলতে চাইলেও আমি তাকে সেই সুযোগ দেইনি। বিকেলে পড়তে বসলে টেবিলে চিরকুট দেখে অবাক হয়েছিলাম। সেখানে লেখা ছিল, আমি জানি আমি তোর কাছে অপরাধী, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমায় কি একবার ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া যায় না রোদ? একটা বার প্লিজ, একটা বার ক্ষমা চাইতে দে তোর কাছে। যদি তোর ইচ্ছে হয় সন্ধ্যাবেলা ছাদে আসিস, অপেক্ষায় থাকবো তোর। লেখাটা পড়ে বুঝতে দেরি হলো না মানুষটাকে। কিন্তু এখন আমার কি করা উচিত? তার সামনাসামনি যাওয়া? মানুষ ভুল করতেই পারে, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হয়। আর এখন এমনিও তার প্রতি আমার কোনো অনুভূতি নেই, তাই যাওয়াই যায়। সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে, চারদিক আধারে ছেয়ে যাচ্ছে একটু একটু করে। ছাদে উঠতেই নজরে এলো ইভান ভাইকে। তিনি উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছেন। আমি নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালাম। এসেছিস? সময় হলো তাহলে? কেমন আছিস? সময় তো আর সবার জন্য থাকে না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো আছি। আমাকে তো জিজ্ঞেস করলি না কেমন আছি আমি? ভালো থাকার জন্যই তো আমার জীবনটা নষ্ট করেছেন। আমি ভালো নেই রে রোদ, একটুও ভালো নেই। তুই ঠিকই বলেছিলি, যার জন্য এত কিছু করলাম সে আমায় ছেড়ে গেছে, ভালোবাসেনি আমায়। আমি শান্তিতে নেই রোদ। তোর সাথে অন্যায় করে আমি যেই শাস্তি পাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, উন্মাদ হয়ে তোকে যে শাস্তি দিয়েছি সেগুলো ভাবলে আমার বুকে ব্যথা করে। আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার প্রতি ঘৃণা আর শাস্তি থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলব না। জানেন ইভান ভাই, আমরা মানুষ বড়ই স্বার্থপর। নিজের প্রয়োজনে ব্যবহার করি, আবার ছুঁড়ে ফেলে দিই। যে মানুষটাকে হাজারো কথা শুনিয়ে অপমান করেছেন, আজকে সেই মানুষটার কাছে এসে নিজেকে নত করছেন। বিষয়টা হাস্যকর, তাই না? ভুল বুঝতে পেরেছি, একটা বার সুযোগ দে তোকে আগলে রাখার। বিশ্বাস কর, দ্বিতীয়বার আর চোখের জল ফেলতে দিব না, কথা দিচ্ছি। মানুষ অজান্তে যেটা করে সেটা ভুল, আর আপনি তো সবটা জেনে বুঝে করেছেন। এটাকে ভুল বলে না, বলে অন্যায়। সুযোগ আপনি একবার পেয়েছিলেন, ধরে রাখতে পারেননি। ভালো আমি এখন অন্য কাউকে বাসি। ভালো কাউকে খুঁজে নিন, ভালো থাকবেন। এবার তো বুঝেছেন কাছের মানুষ আঘাত করলে কেমন লাগে। বলেছিলাম না, আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। একবার খারাপ হয়েছি ভুল মানুষকে ভালোবেসে, আবারও খারাপ হব, কিন্তু সঠিক মানুষকে ফিরে পেতে। তুই যতই চেষ্টা কর, আমার তো তোকে লাগবে, আর তুই তো আমারই হবি। দেখতে থাক কি হয়। স্বপ্ন দেখা ভালো, তবে দুঃস্বপ্ন নয়। আগে দুর্বল ছিলাম,
ফ্যামিলিকে ভালোবাসতাম, যেটার মধ্যে আপনিও ছিলেন। কিন্তু যখন জীবনটা নরক করে দিয়েছেন, তখন দ্বিতীয়বার ফিরে আসলে আর সহ্য করব না। আমি আগের রোদ নেই, পাল্টা আঘাত পাবেন। তাই পারলে চলে যান, কখন আমার সামনে আসবেন না আশা করি। তুই যাকে ভালোবাস তোকে আমার হতে হবে, সেটা তোকে সোজাভাবে রাজি করাতে হলে করব, নয়তো উল্টো রাস্তা ধরব। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি, এতদিন আসিনি তোকে সময় দিয়েছি, নয়তো তোর উপর নজর আগে থেকেই আছে। বললাম তো আমি অন্য কাউকে ভালোবাসি। নিঃশ্বাস থাকতে আপনার মতো অমানুষকে আমি কখনোই মেনে নেব না। নিঃশ্বাস থাকতে আমি আপনার হব না, কখনো না, মনে রাখবেন। কিন্তু আমার তোকেই লাগবে। যেখানে আমার প্রতিটা নিঃশ্বাসে অন্য কারো বসবাস, সেখানে আপনাকে কি করে ঠাঁই দেব বলুন তো ইভান ভাই? এটা নিছক স্বপ্ন আপনার। তোর একতরফা ভালোবাসার যন্ত্রণার সাথে আমারও যে পরিচয় হয়ে গেল রোদ পাখি। তাহলে বইতে দিন সেই কষ্টের স্রোত, এটা আপনার প্রাপ্য। কিন্তু তোর মতো সহ্য ক্ষমতা আমার নেই রোদ পাখি। আমি শেষ হয়ে যাব তোকে ছাড়া, সেটা বুঝে গেছি এই 4 বছরে। আমি অনেক আগেই মারা গিয়েছিলাম ভেতর থেকে, তবে কেউ একজন যত্ন করে বাঁচতে শিখিয়েছে। আপনিও নতুন করে বাঁচতে শিখুন ইভান ভাই। আপনার দ্বারা সম্ভব হবে না এই একতরফা ভালোবাসার কষ্ট সহ্য করা। তোকে লাগবে আমার রোদ পাখি। আপনার মুখে এটা মানায় না ইভান ভাই, সব স্বপ্ন পূরণ হয় না। আর যার কাছ থেকে আপনি আমায় ছিনিয়ে নিতে চাইছেন, সে আমি ছাড়া নিঃস্ব, আমিও তাকে ছাড়া নিঃস্ব। আসি, নিজের খেয়াল রাখবেন। আমি চলে আসতে নিলে ইভান ভাই বাহু ধরে আমায় আটকে দিলেন। আমি অপেক্ষা করব, আমি চেষ্টা করব সব দিক থেকে। তোকে আমার হতেই হবে, তুই শুধু আমার হবি, অন্য কারো না। ইভান ভাই আমার খুবই কাছে। ছাদের দরজার সামনে কিছু শব্দ পেলাম, চোখ ঘুরিয়ে সেদিকে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। আর্য ভাই দাঁড়িয়ে আছে সেখানে। মুহূর্তেই বিস্মিত, হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আর্য ভাই নিশ্চল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে, তার চাহনি বড্ড শান্ত। ইভান ভাই এখন আমার বাহু ধরে দাঁড়িয়ে আছেন। দুজনের অবস্থা অনেকটাই কাছাকাছি। আদ্র ভাই কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলেন। এমন সময় তার ফোন বেজে উঠল। উনি পকেট থেকে ফোন বের করে আমাদের দিকে একবার তাকিয়ে নিচে নেমে গেলেন। আমি অসহায় চোখে তার জানার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাই কি তবে আমাকে ভুল বুঝলো? ধ্যান ভাঙলে ইভান ভাইকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিলাম। ওনাকে ইচ্ছে করছে খুন করে ফেলতে। এই লোকটার কি একবার আমাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে শান্তি হয়নি? আবার কেন এসেছে তিনি? ইভান ভাইয়ের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে উঠলাম, আপনাকে বলেছি না আমার থেকে দূরে থাকবেন? কথা কানে যায় না? এরপর আমার আশেপাশে দেখলে একদম খুন করে ফেলবো, জানে মেরে ফেলবো বলে দিলাম। কি বলছি কি করছি মাথা ঠিক নেই। হন্তদন্ত হয়ে নিচে নেমে এলাম। সারা বাড়ি আদ্র ভাইকে খুঁজে চলেছি, তবে ওনাকে পাচ্ছি না। পুরো বাড়িতে কোথাও উনি নেই। তবে কি উনি আমাকে ভুল বুঝে চলে গেল? নিজেকে কেমন অসহায় অসহায় লাগছে। রুমে এসে আদ্র ভাইয়ের নাম্বার ডায়াল করলাম। রিং বেজে চলেছে কিন্তু রিসিভ হচ্ছে না। অনবরত একের পর এক ফোন দিতে লাগলাম। আদ্র ভাই রিসিভ করছেন না। ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করি। হলো তাই, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কোনো মতেই কান্না আটকাতে পারছি না। মনের মাঝে একটাই প্রশ্ন, তবে কি আদ্র ভাই আমাকে ভুল বুঝলেন? মাথায় কারো উষ্ণ স্পর্শ অনুভব করতে পারছি। কেউ একজন খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমটা হালকা হয়ে গেল। পিট পিট করে চোখ খুলে সামনের মানুষটাকে দেখে উঠে বসে হুট করেই জড়িয়ে ধরলাম। সামনের মানুষটা আচমকা এমন আক্রমণে পেছন দিকে একটু হেলে গিয়েও নিজেকে সামলে নিল। আলতো হাতে নিজের সাথে জড়িয়ে ধরল আমায়। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভয় পেয়েছিস? মাথা নেড়ে না জানালাম, মুখে কোনো উত্তর দিলাম না। দুজনের মাঝেই নীরবতা। নিশ্চুপ থেকে তার বুকের মাথা রেখে তার হৃদস্পন্দনের শব্দ শুনছি। কি সুন্দর ছন্দের মতো তার হৃদস্পন্দন হচ্ছে। এভাবেই নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। আদ্র ভাই নিজে থেকে আমায় ছাড়িয়ে নিলেন। কি হয়েছে, ভয় পেয়েছিস? এভাবে হুট করে জড়িয়ে ধরলি যে? আদ্র ভাইকে দেখে বিকেলের কথা মনে পড়ে গেল। সে কি জঘন্য পরিস্থিতি। নিমিষে চোখে পানি জমতে শুরু করলো। তুমি কি আমার ভুল বুঝেছো আদ্র ভাই? বিশ্বাস করো,
ইভান ভাই আমায় ক্ষমা চাওয়ার জন্য ডেকেছিল, তাই গিয়েছিলাম। তুমি চাইলে আমি প্রমাণও দিতে পারি যে ইভান ভাই আমায় কেন ডেকেছিল। তবুও তুমি আমার ভুল বোঝো না প্লিজ। বলতে বলতে চোখে পানি গড়িয়ে পড়ল। আদ্র ভাই কেমন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। অতঃপর দু হাতে আমার চোখের পানি মুছে দিলেন। গালে হাত রেখে আদুরে কণ্ঠে বললেন, কাঁদে না। একদিন বলেছি না, আমার রুদ্রময়ের চোখে পানি মানায় না, তাকে হাসি খুশি রূপে মানায়। তুমি বলো, তুমি আমায় ভুল বুঝেছো কি? আদ্র ভাই আমার চোখের দিকে তাকালেন। তার তীক্ষ্ণ চোখের চাহনি, চোখে চোখ রেখে বললেন, আমি আমার নিজের সত্তাকে অবিশ্বাস করতে পারি, তবে আমার রুদ্রময়ীকে নয়। আমি জানি আমার রুদ্রময়ী সদ্য ফুটে ওঠা পদ্মের ন্যায়, যার মাঝে আছে এক রাস মুগ্ধতা। তাই ভুল বোঝার প্রশ্নই আসে না। সত্যি তুমি আমায় ভুল বোঝোনি? হ্যাঁ, সত্যি। সেই সময় কোথায় গিয়েছিলে? আমি নিচে নেমে সারা বাড়ি খুঁজেছি তোমায়, কিন্তু পাইনি। তোমায় কতগুলো কল দিলাম, একবারও রিসিভ করলে না কেন? জানো তখন আমার কেমন লাগছিল? নিজেকে অসহায় লাগছিল। সরি রোদ্রনা, তখন অফিস থেকে একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। আর ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। এতদিন অফিসে না যাওয়ায় কিছু সমস্যা হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনায় বসায় ফোনের দিকে খেয়ালই ছিল না। তার কথা শুনে গাল ফুলালাম। যার জন্য আমার এত টেনশন, সে কিনা অফিস নিয়ে ব্যস্ত, এও মানা যায়? আমি তোমার সাথে আর কথাই বলবো না। তুমি আমার সামনে থেকে যাও, না হয় গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দেব। সরি বললাম তো। তোমার সরির গুষ্টি গিলাই। এই দেখ, কান ধরছি, তাও মন খারাপ করিস না প্লিজ। কথা নাই তোমার সাথে। গাল ফুলিয়ে বসে রইলাম। আদ্র ভাই অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করবে ভেবে পেল না। কান ধরে আবারও সরি বলল। আমি মুখ ঘুরিয়ে রেখেছি। আদ্র ভাই কান ছেড়ে হাত পকেটে ঢুকালেন। দু হাত ভর্তি কিটক্যাট নিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলা শুরু করলেন, কিটক্যাট দেখে লোভ লাগছে। আর চোখে তাকাচ্ছে আদ্র ভাইয়ের দিকে। তিনি আমাকে দেখিয়ে দেখিয়ে একটা কিটক্যাটের প্যাকেট ছিঁড়ছে। আমার সামনে বসে কেউ আমার পছন্দের কিটক্যাট খাবে, বিষয়টা মানতে পারছি না। আদ্র ভাই ধীরে ধীরে কিটক্যাটের পিস মুখের দিকে নিচ্ছে। উঠে গিয়ে তার হাতের কিটক্যাটের পিসটা মুখে নিয়ে নিলাম। আমার কাণ্ডে আদ্র ভাই হেসে দিল। তার হাতের সব কিটক্যাটগুলো নিয়ে পাশে বসে খেতে খেতে বললাম, আজকে কিটক্যাটের জন্য বেঁচে গেলে, না হয়ে এই রাগ আগামী 10 দিনেও কমতো না। জানি আমার রুদ্রময়ী কিটক্যাট দেখলে আমার উপর রাগ করে থাকতেই পারবে না, তাই তো বুদ্ধি করে নিয়ে এসেছি। বুদ্ধিটা ভালো না বল? ভালো, তবে শুধু কিটক্যাটে চলবে না, আরও কিছু লাগবে। কি লাগবে বল, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঘুরতে যাব, নিয়ে চলো। বাসায় থেকে থেকে বিরক্ত লাগছে। এখনই যাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিচে আয়। আদ্র ভাই চলে গেলেন। আমি খুশি মনে রেডি হচ্ছি। কালো রঙের 3 পিস পরে অল্প একটু সেজে নিলাম। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নামছি ফুরফুরে মনে। ড্রয়িং রুম ক্রস করতে যাব এমন সময় একজনকে দেখে মুখে বিরক্তি চলে এলো। থাকুক সে, তাতে আমার কি। এরই মাঝে ডাক পড়লো, রোদ হলো তোর, তাড়াতাড়ি আয়। তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বাইরে চলে এলাম। গাড়ির কাছে আসতে আদ্র ভাই গাড়ির দরজা খুলে দিল। আমায় বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিলে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি আদ্র ভাই? গেলেই দেখতে পাবি। আদ্র ভাই গাড়ি চালাচ্ছেন আর আমি তার পাশে বসে আছি। ফুরফুরে বাতাসে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। আদ্র ভাই এক মনে গাড়ি চালাচ্ছেন আর আমি তাকে আর চোখে তাকিয়ে দেখছি। নেভি ব্লু শার্ট, কালো প্যান্ট, হাতে খড়ি। শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো। আর চোখে না তাকিয়ে সরাসরি দেখতে পারিস, আমি মাইন্ড করব না। এই আদ্র সম্পূর্ণ তোর। তোর ধরা পড়লে যেমন হয় আমার অবস্থাও তেমনই। একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, তাও ধরে ফেললো। তবে ধরা দেওয়া যাবে না। তোমায় কে বললো আমি তোমায় দেখছিলাম? আমি তো ওপাশের ভিউ দেখছিলাম। ওপাশে দেখার মতো এমন কিছু নাই যে আর চোখে দেখতে হবে। সত্যিটা স্বীকার করে নে। হ্যাঁ দেখছিলাম তো। আমার ভাইকে আমি দেখছি, তাতে তোমার কি? আদ্র ভাই গাড়ি সাইড করে আমার দিকে ঘুরলো। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আমি তোর কোন জন্মের ভাই শুনি? এই জন্মের ভাই? আমি কি তোর মায়ের পেটের ভাই যে সারাদিন ভাই ভাই করিস? ভাই ভাই করবো না তো কি জামাই জামাই করবো? একদম আমার মনের কথা বলেছিস। তুই যদি চাস জামাই ডাকতেই পারিস, আমার কোনো সমস্যা নাই। বেশি কথা না বলে গাড়ি চালাও তো। ছোট মানুষ হয়ে যদি হারিয়ে যাস, তাই আর কি।
আমি কোনো কথা বললাম না। আশেপাশে কপত কপতিদের মেলা। নদীর পাশে একটা পার্কের মতো আছে। দুজনে হাতে হাত রেখে হেঁটে চলেছি। নদীর পাশটায় মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস বইছে। নদীর পাড়ে নিয়ে এলে যে? শুনেছি তার নদীর পার বড্ড পছন্দের, তাই শহরের সকল নদীর পার খুঁজে রেখেছি তাকে নিয়ে যাব বলে। এই মানুষটা আমার প্রতিটা পছন্দের খবর রাখে। ভাবতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। প্রতিটা মেয়েই এমন একজন মানুষ জীবনের চায়। প্রিয় জায়গা থেকে প্রিয় মানুষটার সান্নিধ্য, সব মিলিয়ে সুন্দর এক অনুভূতি। ঘোরাঘুরি শেষে বায়না ধরলাম ফুচকা খাবো, কিন্তু আদ্র ভাইয়ের কথা ফুচকা খেলে রেস্টুরেন্টে যেয়েই খাওয়াবে, কিন্তু আমি এখানকার স্টল থেকেই খাবো। রেস্টুরেন্টের ফুচকা স্টলের মতো হয় না, স্টলের ফুচকার মজাই আলাদা। আদ্র ভাই সেটা মানতে নারাজ। সে আমাকে কিছুতেই বাহিরের ফুচকা খেতে দেবে না। তাই মুখটা একটু দুঃখী দুঃখী করে বললাম, কেউ একজন বলেছিল আমি যা চাইবো তাই এনে দেবে, এখন আমাকে ফুচকাও খাওয়াচ্ছে না। তার সাথে আর কথা নেই। অগত্যা আদ্র ভাই রাজি হয়ে গেলেন। আমি একটা একটা করে ফুচকা মুখে দিচ্ছি, আর আদ্র ভাই পাশে বসে আছেন। এক মনে ফোনে কি যেন করছেন। একটা ফুচকা নিয়ে তার মুখের সামনে ধরলাম, কিন্তু তিনি খাবেন না। না খেলে নাই, বরং আমারই ভালো, আমি ভাগে একটা বেশি পাবো। ফুচকা খাচ্ছি, এমন সময় পাশে থাকা কিছু মেয়ের কথা কানে এলো। দেখ ছেলেটা কত সুন্দর না? আরেকজন বলছে, সুন্দর হলে কি হবে, গার্লফ্রেন্ড আছে। আরে ওটা গার্লফ্রেন্ড না, ছোট বোন। মেয়েগুলোর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। সুন্দর ছেলে দেখলেই এদের কেন নজর দিতে হবে? ইচ্ছে করছে এদের চুলগুলো ছিঁড়ে ফেলি। রাগের মাথায় কামড় বসালাম মরিচে। মুহূর্তেই ঝালে মুখটা ধরে গেল। ঝালে আমার অবস্থা খারাপ, মুখ লাল হয়ে গিয়েছে। আদ্র ভাই আমার অবস্থা দেখে দৌড়ে আইসক্রিমের দোকানে গেলেন। এক বোতল ঠান্ডা পানি আর আইসক্রিম নিয়ে এলেন। পানির বোতলের মুখ খুলে সামনে ধরতেই ঢকঢক করে খেয়ে নিলাম। এখন ঝাল একটু কমেছে। বলেছিলাম না এগুলো না খেতে, শুনলে আমার কথা। এখন দেখ কি হলো। তার কথায় পাত্তা দিলাম না। উঠে সোজা মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েগুলো আমায় দেখে ভরকে গেছে। এটা আমার ভাই লাগে না, জামাই লাগে। জামাই, বুঝেছেন? এরপর ওনার দিকে নজর দিলে খুন করে ফেলবো। ওদের সামনে থেকে আদ্র ভাইয়ের কাছে এসে তার হাত ধরে হাঁটা শুরু করলাম। গাড়িতে বসে রাগে ফোঁস করছি। আদ্র ভাই এখনো বুঝতে পারছেন না আমার কি হয়েছে। তিনি আমার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বললেন, এটা খেয়ে মাথা ঠান্ডা কর। আইসক্রিম শেষের দিকে, মাথা এখন অনেকটা ঠান্ডা হয়েছে। আদ্র ভাই জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলতো, হঠাৎ ওভাবে রিয়াক্ট করলি যে? আদ্র ভাইকে মেয়েগুলোর কথা খুলে বললাম। উনি শোনার পর থেকে হেসেই যাচ্ছেন। এর আবার কি হলো, এভাবে হাসছে কেন? তোর কাণ্ড দেখে মেয়েগুলোর সামান্য কথা এতটা রিয়াক্ট করলি তুই, ভাবা যায়? এগুলো সামান্য কথা, ওরা তোমায় নিয়ে ওরকম করে বলবে কেন? ইচ্ছে করছিল মেয়েগুলোর চুল ছিঁড়ে ফেলি। এতটা জেলাস তুই? সন্দেহ আছে? একটুও না। আদ্র ভাইকে নিজের দিকে ঘোরালাম। শার্টের কলার ধরে তাকে নিজের দিকে ঝুঁকিয়ে বললাম, তুমি আমার মানে আমার, শুধুই আমার। অন্য কেউ তোমার দিকে চোখ দিলে না, তার চোখ আমি তুলে ফেলবো। উষ্ণ সকালে স্নিগ্ধ বাতাসের ছোঁয়া, মন মাতানো বেলি ফুলের সুবাস পুরো বেলকনি জুড়ে। সকালের স্নিগ্ধ বাতাসে মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেছে। হাতে এক কাপ কফি নিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করছি। পরিবেশটা বেশ সুন্দর লাগছে। কফি শেষ করে টেবিলে বসে পড়লাম। সবে সকাল 6:30 বাজে। কিছু পড়া বাকি রয়ে গেছে, তাই বই নিয়ে বসলাম। এক মনে পড়ছি, এমন সময় ফোনে মেসেজের টোন বেজে উঠল। পড়া ব্যাঘাত ঘটায় মেজাজ খারাপ হয়ে গেল। এই সকালবেলা কোন মহান ব্যক্তি মেসেজ দিল? দেখার জন্য হাত বাড়িয়ে ফোন নিয়ে স্ক্রিনে খেয়াল করতেই সামনে ভেসে এলো কারো বার্তা। দ্রময়কে রৌদ্রোজ্জ্বল দিনের শুভেচ্ছা। মেসেজটা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আদ্র ভাই পারেও মাঝে মাঝেই সকাল বিকেল যে কোনো সময় তার পক্ষ থেকে এমন ছোট ছোট বার্তা আসে, যেগুলো ছোট হলেও আমার মন ভালো করার ঔষধ। মাথায় আদ্র ভাইকে জ্বালানোর বুদ্ধি এলো। যেই ভাবা সেই কাজ। শুভ সকাল আদ্র ভাই, টাইপ করে পাঠিয়ে দিলাম। আদ্র ভাইয়ের রিয়াকশন দেখার জন্য বসে আছি। মুহূর্তের ব্যবধানে ওপাশ থেকে রিপ্লাই এলো,
দিলি তো সকাল সকাল মোড়ের 12টা বাজিয়ে। বারবার ভাই ডেকে আহত করার চেয়ে একেবারে আঙ্কেল ডেকে নিহত করে দে। আদ্র ভাই যে খেপেছে এতে কোনো সন্দেহ নেই। মিশন কমপ্লিট। তাকে জ্বালাতে না পারলে আমার যেন শান্তিই লাগে না। এই যে তিনি রাগ করবে, মুখ ফুলাবে, বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আমার সকল জানাতন, সকল আবদার, সকল অধিকার যেন এই মানুষটার জন্যই রাখা। তাকে ছাড়া ইদানিং আমি অচল। মনে পড়ে গেল সেদিনের কথা। আদ্র ভাইয়ের কলার ধরে বলেছিলাম, তুমি আমার মানে আমার, শুধু আমার। অন্য কেউ তোমার দিকে নজর দিলে তার চোখ তুলে ফেলবো। আদ্র ভাই বিস্মিত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। ওনার চাহনি বলে দিচ্ছে উনি কতটা অবাক হয়েছেন। হয়তো ভাবতেই পারেননি আমি এতটা রেগে যাব। নিজেকে সামলে আমার চোখে চোখ রেখে বললেন, আমি তো সেই কবে থেকে রুদ্রময়ের নাম লিখে নিয়েছি, এখন শুধু তার আধিপত্য বিস্তারের অপেক্ষা। আদ্র ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছি। ওনার চোখের দিকে তাকালে ইচ্ছে করে এই মানুষটার ঝিল সম আঁখিতে ডুবে যাই, হারিয়ে যাই তার ভালোবাসার শহরে। এভাবে কতক্ষণ যে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি তার ঠিক নেই। হঠাৎ আদ্র ভাইয়ের ফোন বেজে উঠতেই দুজনের হুঁশ ফিরল। নিজেকে আদ্র ভাইয়ের এতটা কাছে দেখে চমকে গেলাম। ছিটকে দূরে সরে এলাম। আদ্র ভাইও কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছে, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আদ্র ভাই নিজেকে সামলে ফোন রিসিভ করে কথা বলা শুরু করলো। একটু আগে রাগের মাথায় আদ্র ভাইয়ের এতটা কাছে গেলেও এখন বেশ লজ্জা লাগছে। লজ্জায় মাথা নিচু করে নিলাম। আদ্র ভাই কলটা কেটে গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে পিনপতন নীরবতা। তাকে রাগলে যদি এতটা সুন্দর লাগে এটা জানলে আমি আরো আগেই তাকে রাগাতাম। তার রাগের ধরনটা যেন আলাদা। এই যে রাগলে তার গাল আর নাকের ডগা লাল হয়ে যায়, তখন তাকে পুরো রাগিনী লাগে। তার চোখের সে কি তেজ, সেই তেজের অনলে আমি পুরো ছারখার হয়ে যেতে চাই পুরে বারবার। মানুষ তার হাসি মুখের প্রেমে পড়ে, আমি তো তার রাগী চেহারার প্রেমেও পড়ি, তাও বড্ড বাজে ভাবে। এখন আমার কি হবে বলো তো রুদ্রময়? উনি যে ইচ্ছে করে আমায় লজ্জা দিতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। এখন তার কথার জবাব দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই চুপ থাকাই শ্রেয়। বাকিটা রাস্তা নীরবতাই কেটে গেল। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সেই মানুষটার দেখা। ইভান ভাই ড্রয়িং রুমে বসে দরজার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কারো অপেক্ষা করছে। তার থেকে মুখ ঘুরিয়ে পিছনে তাকালাম। আদ্র ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ইভান ভাই থেকে তাকিয়ে দেখলাম তিনি গম্ভীর মুখ করে তাকিয়ে আছেন। মনে মনে বললাম, খেলা তো সবে শুরু মিস্টার ইরফান খান ইভান। আপনাকে জ্বালিয়ে পুড়ে যদি ছাড়খাড় না করেছি তো আমার নামও রোদ না। ছাদে দাঁড়িয়ে আছি। আকাশে থালা নেয় মস্ত বড় চাঁদ। আকাশে তারার অস্তিত্ব থাকলেও চাঁদটা যেন আকাশের সকল সৌন্দর্য কেড়ে নিয়েছে। তেমনি আমার জীবনের সকল সুখ যেন একটা মানুষকে ঘিরে। সেই মানুষটার নাম হলো আদিপ চৌধুরী আদ্র। তার নামের মাঝেও যেন একরাশ মুগ্ধতা, স্নিগ্ধতা আর ভালোবাসা ঘিরে আছে। আমি এক মনে তার শহরে বিচরণ করায় ব্যস্ত। এমন সময় পাশে এসে কেউ দাঁড়ালো। আমার সেদিকে খেয়াল নেই। কার শহরে ডুবে আছিস শুনি? ঘোরের মাঝে জবাব দিলাম, আদ্র নামক মানুষটার শহরে। সত্যি? ধ্যান ভাঙলো এবার। হুঁশ ফিরতেই পাশে তাকিয়ে আদ্র ভাইকে দেখে লজ্জা পেলাম। আমি কি ভুলভাল কথা বলার জন্য আর মানুষ পাই না? ওনার সামনেই কেন আমার এমন অবলতবল বকতে হয়, এরপর লজ্জা পেতে হয়? এখন কি বলবো? ইচ্ছে করছে নিজের মাথা নিজেই একটা বাড়ি মেরে দিই। ধুর, ভালো লাগে না। রুদ্রময় যে আদ্রের শহরে পুরোপুরি ডুবেছে এতে কোনো সন্দেহ নেই। কি বলবো খুঁজে পাচ্ছি না। কথা ঘোরাতে আদ্র ভাইকে বললাম, আদ্র ভাই দেখো চাঁদটা কত সুন্দর না? আমার ব্যক্তিগত চাঁদের কাছে এটা কিছুই না। দুজন এক মনে গল্প করছি। আমি বকবক করে চলেছি আর আদ্র ভাই গালে হাত রেখে মন দিয়ে শুনছেন। গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল দুজনের খেয়ালই নেই। কথার এক পর্যায়ে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আজকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। উপহারের বদলে উপহার দিতে হয় জানিস না? কিন্তু আমার কাছে তো কিছুই নেই। কে বলেছে তোর কাছে কিছু নেই? তোর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আছে। কি সেটা? আজ তো তুমি। মানে? আজ তো তুমিটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। এই মানুষটা সবসময় আমায় মুগ্ধ করে তার কথার দ্বারা, বিমোহিত করে তার আচরণ দ্বারা।
তার কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। আদ্র ভাই নিজের উদ্যোগে পুনরায় কথা বলা শুরু করলেন। দুজনে ডুবে আছি গল্পের শহরে। রাত তখন 1:12। আদ্র ভাই বলল, কালকে আমি চলে যাব, সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি। ওনার চলে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। আদ্র ভাই গালে হাত রেখে আদুরে কণ্ঠে বললেন, মন খারাপ করছিস কেন? ইচ্ছে করলেই ফোন দিবি, আমি চলে আসবো তোর কাছে। আমি তোমায় অনেক মিস করবো আদ্র ভাই। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আদ্র ভাই আলতো হাতে সেগুলো মুছে নিলেন। কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে উষ্ণ আলিঙ্গনে নিজের সাথে জড়িয়ে নিলেন আমায়। কানের সাথে মুখ মিশিয়ে ফিসফিস করে বললেন, আমার রুদ্রময়ী তো এতটাও অবুঝ না। এতটা অবুঝ হলে চলে? আমি কিছু বললাম না। আদ্র ভাইয়ের যাওয়ার কথা শুনে মনের মাঝে শূন্যতা জেগে উঠল। মিশে রইলাম আদ্র ভাইয়ের বুকে। কিছু সময় পর আদ্র ভাই নিজের থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বললেন, এখন দেখছি তুই আর আমায় শান্তিতে থাকতেও দিবি না। দাঁড়া, তোরা একটা ব্যবস্থা করতেই হচ্ছে। আম্মুকে বলে তার ছেলের বউকে ঘরে তোলার ব্যবস্থা করতেই হবে। যদিও এখনো আমার বিয়ের বয়স হয়নি, তবে তোর জন্য আর সিঙ্গেল থাকা যাবে না, এটা বুঝতে পেরেছি। ওয়েট কর, শীঘ্রই তোকে আমার মনের কুঠুরিতে বন্দি করার ব্যবস্থা করছি। আদ্র ভাইয়ের কথায় তার বুকে এক ধাক্কা দিয়ে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে এলাম। পেছন থেকে আদ্র ভাইয়ের উচ্চস্বরে হাসির শব্দ শোনা যাচ্ছে। এক দৌড়ে নিজের রুমে চলে এসে দরজা লাগিয়ে দিলাম। হার্ট অসম্ভব গতিতে লাফাচ্ছে। লজ্জায় মুখ ঢেকে নিলাম। পরদিন সকালে আদ্র ভাই চলে গেলেন। আমি নিশ্চল চোখে তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। মানুষটা দিন দিন আমায় তার প্রতি দুর্বল করে দিচ্ছে। তাকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। তার অনুপস্থিতিতে সকল কিছু যেন শূন্য লাগে। মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি। আজকে ইভা আসেনি। শুভ ভাইয়ের ইমার্জেন্সি অপারেশন আছে, তাই তিনি পরে যাবেন। বাড়ি থেকে গাড়ি আসার কথা, সেই জন্য দাঁড়িয়ে আছি। পাশে তিথি ননস্টপ বকবক করেই চলেছে। একটু পর সামনে এসে থামলো একটা গাড়ি। গাড়ি থেকে নেমে এলো ইভান ভাই। ওনাকে দেখে মেজাজটা তৎক্ষণাৎ বিগড়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, গাড়িতে ওঠ। ওনাকে দেখে আমার বিরক্তির শেষ নেই। একে যতই এড়িয়ে চলতে চাচ্ছি, তিনি যেন ততই সামনে এসে হাজির হচ্ছেন। কয়েকদিন যাবৎ ইভান ভাইকে ইগনোর করে চলেছি। ইভান ভাইকে দেখে তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলো, এটা কে রে? আমার কাজিন, ইভার ভাই। তোর এত সুন্দর কাজিন আছে, আগে বলবি না? গরু ছাগলকে নিয়ে কিছু বলার ইচ্ছে আমার নেই। এত সুন্দর একটা ছেলেকে গরু ছাগলের সাথে তুলনা করছিস? বিড়বিড় করে বললাম, তিনি এর চেয়েও নিকৃষ্ট। কিছু বললি? তোর যদি ইচ্ছে হয় তাহলে গলায় ঝুলে পড়তে পারিস। সত্যি বলছিস? হ্যাঁ। তিনি আমার কথা শুনে এগিয়ে গেল। ইভান ভাইয়ের সাথে নিজ থেকে কথা বলা শুরু করলো। ইভান ভাই ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। ওরা কথা বলায় ব্যস্ত। আমি ওদের রেখে হেঁটে সামনে এগিয়ে এলাম। কোনো মতেই আমি ইভান ভাইয়ের সাথে যাব না। কিছু দূর আসতেই একটা গাড়ি এসে সামনে থামলো। সামনের মানুষটাকে দেখে মুখে হাসি ফুটে উঠলো। উঠে বসলাম তার পাশের সিটে। তুমি একদম ঠিক সময় এসেছো। কোথাও নিয়ে চলো তো, মন ভালো নেই। আদ্র ভাই কিছু বললেন না। গাড়ি ড্রাইভ করায় মন দিলেন। কাছে একটা সুন্দর রিসোর্ট আছে। আদ্র ভাই আমাকে সেখানে নিয়ে এলেন। দুজনে মিলে সময়টা সুন্দর কাটলো। আদ্র ভাই আমায় বাড়ির সামনে নামিয়ে দিলেন। বাড়িতে এসো। না, জরুরি মিটিং আছে, যেতে হবে আমায়। তুমি আগে বলবে না তোমার মিটিং আছে? তাহলে আজকে না গেলেই হতো। রুদ্রময়ীর জন্য আমার অফুরন্ত সময়। তুই বাড়িতে যা, রাতে কথা হবে। বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে আছি। বাড়িটা ইদানিং কেমন মনমরা হয়ে রয়েছে। সবাই মিলে আড্ডা দেওয়া হয় না অনেক দিন। ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ হাওয়ার বেগে কেউ এসে হাত মুচড়ে ধরলো। সামনের মানুষটাকে দেখে মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। আদ্রর সাথে কিসের এত ভাব তোর? আমি যে গাড়ি নিয়ে গেলাম আমায় চোখে পড়েনি? আমায় ফেলে আদ্রর সাথে চলে গেলি। আমায় এত ইগনোর করছিস কেন? কি সমস্যা তোর? হাত ঘুরিয়ে তার হাত মুচড়ে ধরে বললাম, আপনি আমায় এসব জিজ্ঞেস করার কে? আপনার কোনো অধিকার নেই আমাকে এগুলো জিজ্ঞেস করার। আর আপনি ভালো করেই জানেন আপনাকে ইগনোর করার কারণ। আবারও বলছি, দূরে থাকবেন আমার থেকে, না হয় ভালো হবে না। আমি তো ক্ষমা চাচ্ছি। আমায় কি ক্ষমা করা চায় না? আমার তোকে চাই।
ভুলের ক্ষমা হয়, অন্যায়ের না। আর আপনার হওয়ার তো প্রশ্নই আসে না। সাবধান করে দিচ্ছি, এরপর আপনাকে আমার সামনে দেখলে ভালো হবে না। আপনি আপনার মতো থাকুন, আমায় আমার মতো থাকতে দিন। ফের আমার জীবনে আসতে চাইলে ধ্বংস হয়ে যাবেন। অংশ হলে হব, তবু আমার তোকে চাই। ইভান ভাইয়ের হাতে ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম। আর কিছুক্ষণ ওনার ইডিয়েট মার্কা কথা শুনলে মেজাজ আরও খারাপ হয়ে যেত। কি থেকে কি করে বসতাম তার ঠিক নেই। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। ফোনের মেসেজ টোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলাম আর্য ভাইয়ের নাম্বার থেকে মেসেজ এসেছে। না থেকেও কেউ কেউ থেকে যায়, অভিমানে, আক্ষেপে, অপেক্ষায়, কখনো পরিচিত পারফিউমের ঘ্রাণে কিংবা ফেলে যাওয়া ডাক নামে। থেকে যায় প্রিয় কবিতায়, বিষণ্ণ গানের লাইনে, বিকেলের শূন্যতায় কিংবা ঘোর লাগানো একাকিত্বে, মাঝরাতে অশ্রু হারায় বুকের গভীরে তীব্র ব্যথায়, আর সবশেষে আমার মতো রৌদ্রময়ীর ভালোবাসার পরশে আগলে নেয়ার দৃঢ় প্রতিজ্ঞায়। স্তব্ধতার চাদরে ঢাকা চারপাশ। ক্রমাগত পায়চারি করে যাচ্ছি এদিক থেকে ওদিক। মন মেজাজ কিছুই ভালো নেই। আর্য ভাইয়ের হঠাৎ এমন মেসেজের কারণ বুঝতে পারছি না। হাস্যোজ্জ্বল মানুষটার হঠাৎ কি হলো? আর এই মেসেজের মানেই বা কি? কি বোঝাতে চাইছেন উনি? মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঝটপট কল লাগালাম আর্য ভাইয়ের নাম্বারে। রিসিভ হতেই তড়িৎ গতিতে বলে উঠলাম, এগুলোর মানে কি আর্য ভাই? কোনগুলো? এই যে তোমার মেসেজের। জানিস রুদ্রময়, আমি না বড্ড ভীত। তোকে হারিয়ে ফেলার ভয় আমায় বারে বারে গ্রাস করে। আমি যে ভয় পাই তোকে হারিয়ে ফেলতে। প্লিজ কখনো হারিয়ে যাস না, আমি নিঃস্ব হয়ে যাব তোকে ছাড়া। কি হয়েছে তোমার? এভাবে বলছো কেন? মাথা ঠিক আছে তোমার? হঠাৎ কেন যেন একরাশ ভয় জেগে ধরছে। মনে হচ্ছে এই বুঝি আমি আমার রুদ্রময়ীকে হারিয়ে ফেললাম। হাত বাড়িয়েও তোকে খুঁজে পাই না, নিজেকে বড্ড অসহায় লাগে। আমি কখনোই হারাবো না। আমি তোমার আছি আর তোমারই থাকবো। এই রোদ তোমার ছাড়া অন্য কারোর হবে না। অপর পাশে আর্য ভাই নীরব। মানুষটাকে এতটা বোঝাচ্ছি যে আমি তার, তবুও সে বুঝছে না। তার অসহায় কণ্ঠ আমায় পীড়া দেয়। বুকের মাঝে অসহনীয় যন্ত্রণা হয়। আর্য ভাই কাতর কণ্ঠে বললেন, সারা জীবন আমার হয়ে থাকিস রুদ্রময়ী। প্রমিস করলাম আমি তোমার হয়েই থাকবো। আর্য ভাই নিশ্চুপ। আমার আর্য ভাই তো নিশ্চুপ থাকার মানুষ না। হঠাৎ করে মানুষটার কি হলো? এমন আবল তাবল বকছে কেন? আর এমন নিষ্প্রাণী বা কেন? তার এই মন খারাপ যে একটু ভালো লাগছে না। আর্য ভাইয়ের মুড অফ দেখে আমিই কথা বাড়ালাম। তবে উনি চুপচাপ। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ উত্তর দিচ্ছে, আবার চুপ মেরে যাচ্ছেন। কোনো কিছুতেই ওনাকে স্বাভাবিক করতে পারছি না। ঘড়িতে সময় রাত 1:15। সকালে ক্লাস আছে। আর্য ভাইকে বিদায় জানিয়ে ফোন রাখতে যাব, এমন সময় তার কম্পিত কণ্ঠস্বর। আমার হয়ে থাকিস রুদ্রময়ী, তোকে ছাড়া আমি অস্তিত্বহীন। সেই কণ্ঠে কি যে ছিল আমি নিজেও জানি না। ইচ্ছে করছে এক দৌড়ে ছুটে আর্য ভাইয়ের কাছে চলে যাই, তাকে শক্ত করে আলিঙ্গনে জড়িয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার আর্য ভাই? কিন্তু সেই সুযোগ যে নেই। বিছানায় গড়াগড়ি খাচ্ছি কিন্তু ঘুম আসার নাম নেই। আর্য ভাইয়ের মুখটা শুধু চোখের সামনে ভাসছে, তার সেই করুণ কণ্ঠস্বর। চেয়েও ঘুমাতে পারছি না। এভাবে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। অনবরত বেজে চলেছে অ্যালার্ম। ঘুমে বিভোর আমি কোনো হেলদোলি নেই। হাত বাড়িয়ে বিছানার পাশে থাকা অ্যালার্ম খুঁজে চলেছি, কিন্তু হাতের নাগালে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেলাম। অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম দিলাম। রাতে ঘুম না হওয়ায় চোখ খুলতে পারছি না। এদিকে দেরি হয়ে যাচ্ছে। কোনো রকম চোখ কষলে বিছানা থেকে নামলাম। দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। রেডি হওয়া শেষে নিচে নেমে দেখলাম ইভা আর শুভ ভাই নাস্তা করছে। ওদের খাওয়া প্রায় শেষের দিকে। আমি টেবিলে না বসে দরজার দিকে যেতে নিলে শুভ ভাই ডেকে উঠল, খাবার না খেয়ে ওদিকে কোথায় যাচ্ছিস? এমনিতেই দেরি হয়ে গেছে, এখন খেতে বসলে আরো দেরি হয়ে যাবে। আমি গাড়িতে যেয়ে বসছি, তোমরা এসো। আমাকে সময়ের জ্ঞান দিস না, পাশে এসে বস। অগত্যা শুভ ভাইয়ের পাশে গিয়ে বসলাম। শুভ ভাই নিজের প্লেট থেকে আমায় খাইয়ে দিচ্ছেন, সাথে নিজেও খাচ্ছেন। খাওয়া শেষ করে তিনজন মিলে বেরিয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে। ক্লাসে আনমনে বসে রয়েছি। সামনের প্রফেসর সমান তালে বকবক করেই চলেছে, তবে আমার সেদিকে খেয়াল নেই। আমার মাথায় একটাই কথা ঘুরছে, আর্য ভাইয়ের কি হয়েছে? মাথা থেকে কথাটা বের করতে পারছি না। মনটা কেমন ছটফট করছে। একের পর এক ক্লাস হচ্ছে।
কিন্তু আমার বিন্দু মাত্র মনোযোগ নেই। আমার সকল চিন্তা যে একটা মানুষকেই ঘিরে। ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় আছি, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, সময় যেন যাচ্ছেই না। ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়লাম। ইভাকে বললাম, তুই বাড়ি চলে যা, আমি একটু আদ্র ভাইয়ের অফিসে যাব। ইভা আমার কথা শুনে ভ্রু কুঁচকে নিল। আদ্র ভাইয়ের অফিসে তোর কি কাজ? আরে আমার দরকার আছে, তুই বাড়ি যা না। আমি এখন লাইব্রেরিতে যাব, তুই বাড়ির গাড়ি নিয়ে চলে যা, আমি পরে এসে পড়বো। ইভার সাথে কথা বলছি এমন সময় ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতেই দেখি আদ্র ভাইয়ের নাম্বার থেকে কল। মনটা ভালো হয়ে গেল, তার মানে উনি আমায় মিস করেছিলেন। খুশি মনে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কিছু তিক্ত কথা ভেসে এলো। কথাগুলো শুনে মাথা চক্কর দিয়ে উঠল। ফোনটা হাত থেকে পড়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলাম, আর কিছুই মনে নেই। পিট পিট করে চোখ খুলে নিজেকে শুভ ভাইয়ের ক্যাবিনে আবিষ্কার করলাম। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ে গেল সেই সময়ের কথা। আদ্র ভাইয়ের কল রিসিভ করতেই ওপাশ থেকে এক অপরিচিত লোকের কণ্ঠস্বর ভেসে এলো। ফোনের মালিকের অবস্থা খুবই খারাপ, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আপনার নাম্বার সবার উপরে ছিল, তাই আপনাকে কল করলাম, তাড়াতাড়ি আপনারা আসুন। আদ্র ভাই অ্যাক্সিডেন্ট করেছে? এখন উনি কোথায়, কি অবস্থায় আছেন? বেড থেকে নেমে যাওয়া ধরলাম। এমন সময় হাতে টান লাগলো, তাকিয়ে দেখি হাতে স্যালাইন লাগানো। সাবধানে স্যালাইন খুলে হন্তদন্ত হয়ে ক্যাবিন থেকে বের হতে নেব, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখলাম শুভ ভাই। শুভ ভাইয়ের মুখে কেমন আধার নেমে এসেছে। তুই নেমে কোথায় যাচ্ছিস? স্যালাইন খুলেছিস কেন? তোর শরীর ঠিক নেই, বেডে যে বস, আমি স্যালাইন লাগিয়ে দিচ্ছি। আমি বেডে যাব না, আদ্র ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ওনার কাছে যেতে হবে। তুমি সরো, আমি আদ্র ভাইয়ের কাছে যাব। আদ্র ভাই নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। পাখি, যেটা বলছি সেটা শোন। শুভ ভাইকে এক প্রকার ঝাড়ি দিয়ে বললাম, তোমায় বললাম তো আমি আদ্র ভাইয়ের কাছে যাব, সরো। শুভ ভাইকে পাশ কাটিয়ে যেতে নিলে তিনি বলে উঠলেন, আদ্র ওটিতে অপারেশন চলছে, ওর অবস্থা বেশি ভালো না। স্তব্ধ হয়ে গেলাম। শুভ ভাই কি বলছে এসব? আমার আদ্র ভাইয়ের কিছুই হতে পারে না। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি আদ্র ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুই জ্ঞান হারানোর পর ইভা ফোন ধরে, সাথে সাথে কল লাগায় আমাকে। আমি দ্রুত সেখানে পৌঁছাই। আদ্রর অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে ওকে নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি। ওর অপারেশন আমার করার কথা ছিল, কিন্তু আমি দেখলাম আমার হাত কাঁপছে। জীবনে এত এত অপারেশন করেছি, কিন্তু এই প্রথমবার আমার হাত কাঁপছে। নিজের ভাইয়ের অপারেশন আমি করতে পারছি না, নিজেকে ব্যর্থ ডক্টর মনে হচ্ছে, তাই ডক্টরদের কাছে দায়িত্ব দিয়ে চলে এসেছি। নিশ্চল চোখে তাকিয়ে আছে শুভ ভাইয়ের দিকে। কিছুই যেন আমার মাথায় ঢুকছে না। আমাকে আদ্র ভাইয়ের কাছে যেতে হবে, এখনই যেতে হবে। শুভ ভাইকে বললাম, আমি আদ্র ভাইয়ের কাছে যাব, আমাকে নিয়ে চলো। শুভ ভাই আমাকে আটকাচ্ছে, কিন্তু আমি কথা শুনলে তো? আমার একটাই কথা, আমি আদ্র ভাইয়ের কাছে যাব। তোর শরীর দুর্বল, তুই স্যালাইনটা শেষ কর, তারপর নিয়ে যাব। আমি কিছুতেই শুভ ভাইয়ের কথা রাজি হচ্ছি না। আমার পাগলামি রীতিমতো বেরিয়ে চলেছে। তাই শুভ ভাই আর কোনো উপায় না পেয়ে আমায় ঘুমের ইনজেকশন দিয়ে দিল। ধীরে ধীরে শুভ ভাইয়ের গায়ে ঢলে পড়লাম। আশেপাশে ফিনাইলের গন্ধ। শুভ্র চাদরে মোড়ানো বেডে নিষ্প্রাণ হয়ে শুয়ে আছে আদ্র ভাই। তার চেহারায় মলিনতার ছাপ। মানুষটা কি সুন্দর চোখ বুজে ঘুমিয়ে রয়েছে, তবে এদিকে ঘুম নেই কতগুলো মানুষের চোখে। আদ্র ভাইয়ের এই অবস্থার কথা শুনে ফুপি কয়েকবার জ্ঞান হারিয়েছেন। একমাত্র আদরের ছেলে বলে কথা। বাড়ির সবাই এসে হসপিটালে ভিড় জমিয়েছে। রাত হওয়ায় শুভ ভাই জোর করে সবাইকে পাঠিয়ে দিয়েছে। সকালে আসতে বলেছে। হসপিটালে রয়ে গেছি আমি আর শুভ ভাই। ফুপি যেতে চায়নি, তাকে জোর করে পাঠিয়ে দিয়েছি। ফুপির অবস্থা কাহিল, তবে আম্মুরা মিলে দেখাশোনা করলে ঠিক হয়ে যাবে। আমি বসে আছি আদ্র ভাইয়ের পাশে। শুভ ভাই রাউন্ডে গিয়েছে পেশেন্ট দেখতে। আমি এক মনে তাকিয়ে আছি আদ্র ভাই নিষ্প্রাণ মুখটার দিকে। ভাবছি সেই সময়ের কথা। ঘুম ভাঙলে মুহূর্ত ব্যয় না করে আদ্র ভাইয়ের কাছে চলে এলাম। শুভ ভাইও এবার আমায় আটকায়নি। আদ্র ভাইয়ের ক্যাবিনের বাহিরে সবাই ভিড় করে বসে আছে। সবার চোখে অশ্রু। আদ্র ভাই মানুষটা সবার অনেক ভালোবাসার। তার এই অবস্থায় সবার চোখে অশ্রু থাকবে এটাই স্বাভাবিক।
ডক্টর বলেছে খুব শীঘ্রই আদ্র ভাইয়ের জ্ঞান ফিরবে। সবাই সেই আশায় বসে আছে। আদ্র ভাইয়ের জ্ঞান ফিরলে সবাই একে একে দেখা করতে গেলেও আমি আসিনি, কারণ আমি জানি আমি তার এই অবস্থা সহ্য করতে পারবো না। ভালোবাসার মানুষটাকে করুণ অবস্থায় দেখার সাহস আমার নেই। সবাই চলে গেলে দীর্ঘশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আদ্র ভাইকে হাই ডোজের ওষুধ দেওয়ায় সে ঘুমিয়ে আছে। আদ্র ভাইকে এই অবস্থায় দেখে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিঃশব্দে আদ্র ভাইয়ের পাশে যেয়ে বসলাম। আদ্র ভাইয়ের হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে উঠলাম, আদ্র ভাই, হ্যাঁ আদ্র ভাই, ওঠো না। এই দেখো তোমার রুদ্রময়ী তোমায় ডাকছে, তুমি তার ডাকে সাড়া দেবে না? আমার আদ্র ভাই তো এত নিষ্ঠুর ছিল না, তবে আজকে কেন তুমি এতটা নিষ্ঠুর হলে? কথা বলো তোমার রুদ্রময়ীর সাথে। আমায় এভাবে কাঁদতে দেখে তোমার কষ্ট হচ্ছে না? তুমি না বলো তোমার রুদ্রময়ীর চোখে অশ্রু মানায় না, তাহলে এখন কেন তুমি তার অশ্রু নিজ হাতে মুছে দিচ্ছ না? ওঠো আদ্র ভাই, ওঠো। হ্যাঁ আদ্র ভাই, দেখো আমি তোমায় ভাই বলে ডাকছি, তুমি রাগ করবে না, মুখ ফোলাবে না। ওঠো না আদ্র ভাই, ওঠো না। আমার এত আহাজারিও যেন আদ্র ভাইয়ের কান যাচ্ছে না। উনি ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। হঠাৎ কেউ কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি শুভ ভাই। শুভ ভাইয়ের চোখে প্রশ্ন। অতঃপর শুভ ভাই জিজ্ঞেস করেই বসলো, ভালোবাসিস আদ্রকে? ভোরের আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে নিকোষ কালো আধার কাটিয়ে ধরণীতে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে। গভীর ঘুমে বিভোর আমি। মাথায় কেউ উষ্ণ হাতের ছোঁয়া দিচ্ছে। কারো হাতের অস্তিত্ব মাথায় টের পেতেই চট করে উঠে গেলাম। আদ্র ভাইয়ের ঘুম কি তবে ভেঙে গেল? উনি কি উঠে গেছেন? চোখ কচলে সামনে তাকাতেই নজরে এলো আদ্র ভাইয়ের মলিন চেহারাটা। মাথা শুভ্র ব্যান্ডেজে মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বুকের মাঝে ধক করে উঠল। আমার আদ্র ভাইয়ের এমন করুণ রূপ যে সহ্য সীমার বাহিরে চলে যাচ্ছে। সারা ক্যাবিনে আদ্র ভাইয়ের আমি ছাড়া কেউ নেই। তাহলে কে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল? আদ্র ভাই। কিন্তু ওনার হাতে তো ক্যানোলা পরানো, উনি কিভাবে আমার মাথায় হাত বোলাবেন? খেয়াল করে দেখলাম আদ্র ভাইয়ের হাত উঁচু করে রাখা। তার মানে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। কাল রাতে ওনার হাত ধরে কান্না করতে করতে কখন যে ওনার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। তবে ভালো লাগার বিষয়টা হচ্ছে মানুষটা এই অসুস্থ শরীর নিয়েও আমার খেয়াল রাখছেন। এতে মন কিছুটা ভালো হয়ে গেল। শুভ ভাই বলেছিল আদ্র ভাইয়ের ঘুম ভাঙলে তাকে ডাকতে। আদ্র ভাইকে একবার ঠিক করে দেখে নিয়ে ক্যাবিন থেকে বের হয়ে পড়লাম। শুভ ভাই আদ্র ভাইয়ের চেক আপ করছে, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। চেক আপ শেষে শুভ ভাই পাশে দাঁড়িয়ে থাকা নার্সকে বলল, ওকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ওষুধগুলো ঠিক মতো দিয়ে দিবেন। নার্স মাথা নেড়ে সায় জানালো। আমি চোখ ছোট ছোট করে শুভ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। আমি থাকতে আমার আদ্র ভাইকে অন্য কেউ ফ্রেশ করে খাইয়ে দেবে? সাহস কত তার! শুভ ভাই আমার দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পারলো। নার্সকে বলল, থাক, আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু ওকে পেশেন্টের ওষুধগুলো বুঝিয়ে দেন, তাহলেই হবে। নার্স আমাকে আদ্র ভাইয়ের ওষুধের টাইম, কখন কোনটা খাওয়াতে হবে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। শুভ ভাইও চলে গেলেন, তার রাউন্ডে যেতে হবে। আমি সাবধানে আদ্র ভাইকে ফ্রেশ করিয়ে তার জন্য স্যুপ নিয়ে এলাম। ওনার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে মুখের সামনে চামচে স্যুপ ধরলাম। তবে আদ্র ভাই মুখ খুলছেন না, কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছেন। কি সমস্যা? হা করছেন না কেন? আপনার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাবে, তাড়াতাড়ি মুখ খুলুন। আদ্র ভাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। উনি কিছু বলার জন্য মুখ খুলতেই তার মুখে চামচ পুরে দিলাম। আদ্র ভাই কিছু বলার চেষ্টা করছে, আমি তাকে কোনো সুযোগই দিচ্ছি না। স্যুপ শেষ হলে ওষুধ খাইয়ে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলাম। আদ্র ভাইকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। ক্লান্ত শরীরে কাঁধের ব্যাগটা সোফায় রেখে শরীর এলিয়ে দিলাম। পরপর 4টা ক্লাস করে অবস্থা খারাপ, ঘাড় ব্যথা করছে। ফুপি পাশে এসে বসে জিজ্ঞেস করলো, ক্লান্ত লাগছে? ক্লাস শেষ করে বাড়িতে গেলেই তো পারতি, একেবারে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আসতি। আমার কথা বাদ দাও তো, তোমার ছেলে খাবার খেয়েছে? হ্যাঁ, মাত্রই খাওয়াইলাম। ওষুধ দিয়েছো? না, দিতে যাচ্ছিলাম, তুই চলে এলি। ঠিক আছে, তুমি বসো, আমি দিয়ে দিচ্ছি। আদ্র ভাই হসপিটালে আছে 2 দিন হয়ে গেল।
এখন ওনার অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। বিগত 2 দিনে আদ্র ভাইয়ের কাছেই ছিলাম আমি আর শুভ্র ভাই। ক্লাস শেষ করে সোজা ওখানে চলে আসতাম, তাই রুদ্র ভাই এসে আমার আর শুভ ভাইয়ের খাবার দিয়ে যেত। সারাদিন এখানে আমার কেটে যেত। হাই পাওয়ারের ওষুধ দেওয়ায় আদ্র ভাই খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমের দেশে হারিয়ে যেত, আর আমি একধানা মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকতাম। এই মানুষটার কিছু হয়ে গেলে আমার যে কি হতো ভাবলেই বুকে হাহাকার নেমে আসে, দম আটকে যায়। কি জঘন্য সেই অনুভূতি। দীর্ঘশ্বাস ফেলে আদ্র ভাইকে ওষুধ খাইয়ে দিলাম। তিনি করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাতে আমার কি, কথা বলবো না ওনার সাথে, রাগ করেছি। রাগের চেয়েও অভিমানের মাত্রা বেশি। বিগত 2 দিন ধরে আদ্র ভাই আমার সাথে কথা বলতে চাইলেও আমি তার সাথে কথা বলিনি। কেন বলবো ওনার সাথে কথা? আদ্র ভাইকে ওষুধ খাইয়ে দিতেই কিছুক্ষণের মাঝে উনি ঘুমিয়ে পড়লেন। শরীর ক্লান্ত থাকায় থপ করে সোফায় ফুপির পাশে বসে পড়লাম। ফুপির ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছি। ফুপি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শোনা, আমার কথাটা শোন। তুই বাসায় যা, গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নিয়ে আয়। অপর কাছে আমি আছি, আর এমনিতেও ও তো ঘুমাচ্ছে। আমার কথা বাদ দাও, আমি ঠিক আছি। তুই যাবি নাকি না? আমি কিন্তু এখন তোর উপর রাগ করব। যা, রেস্ট নেওয়া লাগবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে আয়। ভাবি তোর জন্য চিন্তা করছে। ফুপি অনেক করে রিকোয়েস্ট করছেন, তাই সিদ্ধান্ত নিলাম বাসায় যাব। যাওয়ার আগে ফুপিকে বললাম, তোমার ছেলেকে দেখে রেখো, আমি আধা ঘন্টার মধ্যেই আসছি। ফুপি হাসতে হাসতে বললেন, তুই যা পাগলি মেয়ে, আমি আছি। বাসায় ঢুকতেই সামনে পড়ল রোশনি। আমায় দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল, আম্মু, বড় আম্মু, মেঝো আম্মু, দেখে যাও কে এসেছে। আরে আমি এসেছি, এতে সবাইকে ডাকার কি দরকার? আম্মুরা ছুটে এলো রান্নাঘর থেকে। বড় আম্মু গালে হাত রেখে জিজ্ঞেস করলো, অবশেষে এলি তুই? হ্যাঁ, এখন রুমে যেতে দাও, ফ্রেশ হয়ে খেয়ে হসপিটালে যেতে হবে। ওদেরকে কথা বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের রুমে চলে এলাম। এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম নিচে। টেবিলে বসতে বসতে হাঁক ছাড়লাম, আম্মু তাড়াতাড়ি খাবার দাও, আমার হসপিটালে যেতে হবে। আম্মু খাবার বেড়ে দিল। ছটপট খেয়ে রুমে এসে বিছানায় বসলাম। শরীর ক্লান্ত লাগছে, বিছানায় গা এলিয়ে দিলাম। গোধূলি লগ্ন, স্বল্প হিমেল হাওয়া বইছে, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে। আকাশে স্বল্প মেঘেদের আনাগোনা। আদ্র ভাইয়ের পাশে বসে রয়েছি বললে ভুল হবে, উনি আমায় বসিয়ে রেখেছেন, আমার হাত ধরে আটকে দিয়েছেন। উঠতেও পারছি না। তখন বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে চোখ লেগে এসেছে নিজেও জানি না। ঘুম ভাঙলো বিকেল নাগাদ। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে নেমে আম্মুকে বললাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা আমায় ডেকে দাওনি কেন? আমি ডাকতে বারণ করেছি তাই। সোফায় বসে শুভ ভাই উত্তর দিলেন। ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কেন? তোর রেস্টের দরকার আছে। বিগত 2 দিনে যেভাবে আদ্রর সেবা করছিস, দেখা যাবে কখন তুই নিজেও অসুস্থ হয়ে যাস। তাই আমি মেজো আম্মুকে ডাকতে বারণ করেছি। শুভ ভাই উঠে পকেটে ফোন রাখতে রাখতে বলল, আমি তোর জন্য বসেছিলাম, এখন চল 2 ভাই বোন মিলে একসাথে যাই। দুজন একসাথে আদ্র ভাইয়ের ক্যাবিনে ঢুকলাম। আদ্র ভাই আতশোয়া হয়ে বসে আছে। ফুপি আদ্র ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। উনিও বসে বসে মায়ের আদর খাচ্ছেন। শুভ ভাই আদ্র ভাইয়ের চেক আপ করে গেলেন। ফুপি উঠতে উঠতে বলল, তুই ওর কাছে থাক, আমি একটু বাসায় যাই। মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ফুপি চলে গেল। আমি আদ্র ভাইয়ের বেডের পাশে রাখা প্রেসক্রিপশন নিতে হাত বাড়াতেই আদ্র ভাই খপ করে আমার হাত ধরে ফেলল। আমি ওনার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছি, তবে পারছি না। বাধ্য হয়ে মুখ খুললাম, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। কি সমস্যা তোর? কথা বলছিস না কেন আমার সাথে? আর আপনি বা করছিস কেন? আমি মুখ ঘুরিয়ে নিলাম, কথা বলবো না ওনার সাথে। আদ্র ভাই থুতনি ধরে আমাকে তার দিকে ফেরালেন। কি হলো, কথা বল। কথা বলবো না তোমার সাথে। কেন? আমি কি করেছি? তুমি নিষ্ঠুর মানুষ, তোমার সাথে কথা নেই। তুমি একবার ভেবেছো তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? পাগল হয়ে যেতাম আমি। যখন শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার মাঝে কি ঝড় বইছিল জানো তুমি? তোমার নিষ্প্রাণ চেহারা দেখে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। হাহাকার কুড়ে কুড়ে খাচ্ছিল আমায়।
তোমার এই অবস্থা দেখে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। আমি যেন নিজের মাঝেই ছিলাম না। তুমি আমার কথা একটু ভাবো না আদ্র ভাই, একটুও না। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। চোখের পানি যেন বাঁধি মানছে না, অবলীলায় গড়িয়ে পড়ছে। কান্না করতে করতে একসময় হামলে পড়লাম আদ্র ভাইয়ের বুকে। আদ্র ভাই আমায় আগলে নিলেন তার বুকের সাথে। আমি কেঁদেই চলেছি, থামাথামির নাম নেই। আদ্র ভাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আবেশে। বিশ্বাস কর রুদ্রময়, সেদিন কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। রাতে তোর সাথে কথা বলার পর মনে শান্তি পাচ্ছিলাম। তোকে হারিয়ে ফেলার ভয় আমায় কুরে কুরে খাচ্ছিল। সারা রাত চেষ্টা করে ঘুমাতে পারিনি। সকালে অফিসে গিয়েও শান্তি মেলেনি। ভেবেছিলাম হয়তো আমি বেশি বেশি ভাবছি, তাই আমার এমন মনে হচ্ছে। কাজের মাঝে থাকলে ঠিক হয়ে যাবে। নিজেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তাই সিদ্ধান্ত নিলাম তোর সাথে দেখা করব। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তোর টেনশনে অমনোযোগী থাকায় কখন যে সামনে এক খাম্বা এসে পড়েছে আমি নিজেও খেয়াল করিনি। চোখ বন্ধ হওয়ার এক মুহূর্তে তোর আর আম্মুর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মনের মাঝে একটাই প্রশ্ন জাগছিল, তবে কি আমি মরে যাচ্ছি? একটু একটু করে অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম। হাত বাড়িয়েও কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। আদ্র ভাইয়ের মুখে হাত রেখে বললাম, ভুলেও মরার কথা মুখে আনবে না, না হলে আমি নিজেই তোমায় খুন করে ফেলবো। রুদ্রময়ের হাতে খুন হতে পারলে যে আমি ধন্য হয়ে যাব। আমি চোখ রাঙিয়ে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। আদ্র ভাই মুখে আঙুল দিয়ে বললেন, রাগ করছিস কেন? এমনি বলছিলাম আর কি। কিছু বললাম না, নিঃশব্দে মিশে রইলাম তার বুকের সাথে। এতদিনে বোধহয় একটু শান্তি খুঁজে পেলাম। এই গোটা মানুষটাই তো আমার মানসিক শান্তির জায়গা, আমার ভালোবাসা। হ্যাঁ, আদ্র ভাই আমার ভালোবাসা। এই কয়দিনে আমি এটা বুঝে ফেলেছি। আদ্র নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছি আমি। তাকে ছাড়া আমার চলা সম্ভব না। আমার তাকে চাই, সব সময়ের জন্যই চাই। আমার ভালো থাকার জন্য হলেও ওনাকে আমার চাই। আদ্র ভাই ফিসফিস করে বলে উঠলেন, ভালোবাসি রুদ্রময়। গধূলি বিকেলে স্বল্প মেঘেদের আনাগোনা। হিমেল হাওয়া মুহূর্তে একরাশ ভালো লাগা ছুঁয়ে দেয় মনের কোণে। উষ্ণ আলিঙ্গনের আবেশে জড়িয়ে রয়েছি একে অপরের সাথে। চোখ বুজে দুজন দুজনকে অনুভব করছি। এ যেন বহুদিনের জমিয়ে রাখা তৃষ্ণা। এভাবেই নিবিড় আলিঙ্গনে কতটা সময় চলে গেছে তার খেয়াল কারোরই নেই। হঠাৎ কেউ ক্যাবিনের দরজায় নক করতেই হুঁশ এলো। আদ্র ভাইকে ছেড়ে দূরে সরে গেলাম। শুভ ভাই ভিতরে ঢুকলো। সোফায় গা এলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে আদ্র? ঔষধ ঠিক মতো খাচ্ছিস? বেটার ফিল হচ্ছে? আদ্র ভাই সম্মতি জানিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বেটার। বেটার তো হবে। কেউ একজন না খাওয়া ছেড়ে যে তোর সেবায় মগ্ন ছিল, সুস্থ না হয়ে যাবি কোথায় বল? তুই সুস্থ না হলে যে তার সকল পরিশ্রম বৃথা যেত। তার জন্য হলেও তোকে সুস্থ হতে হতো। এটা ঠিক বলেছ। তার জন্যই তো আমায় এত তাড়াতাড়ি সুস্থ হতে হলো। না হলে ভেবেছিলাম কয়েকদিন সবার সেবা যত্ন নিব, আর তা হলো কই। আদ্র ভাই আর শুভ ভাইয়ের কথা শুনে লজ্জা লাগছে। দুজন মিলে যে আমায় লেগ পুল করছে সেটা আমি বুঝতে পারছি। এই আদ্র ভাই না একটা যাচ্ছে তাই, সাথে আবার যোগ দিয়েছে শুভ ভাই। মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন যখন আদ্র ভাইয়ের হাত ধরে আহাজারি করছিলাম, তখন পেছন থেকে হঠাৎ কেউ কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি শুভ ভাই। শুভ ভাইয়ের চোখে প্রশ্ন। অতঃপর শুভ ভাই জিজ্ঞেস করেই বসলো, ভালোবাসিস আদ্রকে? হঠাৎ এভাবে শুভ ভাইকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না। তার প্রশ্নের উত্তরে কিছুক্ষণ নিরুত্তর রইলাম। শুভ্র ভাই আবার জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মনের মাঝে দোটানায় ভুগছি। সত্যি কি আমি আদ্র ভাইকে ভালোবাসি নাকি বাসি না? শুভ ভাইয়ের সামনেই বা কিভাবে বলবো? কিছুক্ষণ সময় নিয়ে মনের মাঝে সকল দোটানা দূর করলাম। বুক ভরে শ্বাস নিয়ে সাহস জুগিয়ে বলেই দিলাম, হ্যাঁ, আমি ভালোবাসি আদ্র ভাইকে। শুভ ভাই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো ভাবতে পারিনি আমার উত্তর ইতিবাচক হবে। নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, আদ্র জানে? মাথা নিচু করে উত্তর দিলাম, না। এরপর কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করলো। দুজনেই নিশ্চুপ। শুভ ভাই বলল, একটা কথা বলি শোন, আদ্র তোকে অনেক ভালোবাসে। ওর কিশোর বয়সের ভালোবাসা তুই। যেই বয়সে ছেলেরা প্রতিদিন নতুন নতুন
রমণীর প্রেমে পড়ে সেই বয়সের ছেলেটা তোর প্রেমে পড়েছে বারবার। তোর মনে ওর জন্য অনুভূতি নেই জেনেও তোকে পাগলের মতো ভালোবেসে গেছে। প্রতিদানে কিছুই চায়নি, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। সেই কিশোর বয়স থেকে ভালোবেসে গেছে, এখনো ভালোবাসে। আমি নিজে ওর চোখে তোর জন্য আকাশসম ভালোবাসা দেখেছি, তোর জন্য ওর হাহাকার দেখেছি। তাই ভাই হিসেবে বলবো, ওকে হারাতে দিস না, অবহেলা করিস না, ভালোবেসে আগলে রাখিস। আমি মাথা নিচু করে মনোযোগ দিয়ে শুভ ভাইয়ের কথা শুনছি। নিজেকে বড্ড বোকা আর অভাগিনী মনে হচ্ছে। সবাই জানে তার ভালোবাসার কথা, আর আমি কিনা বুঝতে পারলাম না। কেন পারলাম না? শুরুতেই যদি তার ভালোবাসা বুঝতে পারতাম তাহলে জীবন অনেকটা সুন্দর হতো। খারাপ লাগছে আদ্র ভাইয়ের জন্য। মানুষটা কতটাই না কষ্ট সহ্য করেছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কাউকে ভালোবাসতে দেখার অনুভূতি যে জঘন্য। নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখা বড্ড কষ্টকর। আমি তো পারবো না সহ্য করতে। শেষ হয়ে যাব তিলে তিলে। আদ্র ভাইয়ের কথা ভেবে মনটা আরো খারাপ হয়ে গেল। শুভ ভাই আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। আদ্র ভাইয়ের হাত নিজের হাতের মাঝে নিয়ে নিলাম। আমি প্রতিবারই মানুষটার ভালোবাসার কথা শুনে মুগ্ধ হই, প্রেমে পড়ে যাই তার। মানুষ এভাবেও কাউকে ভালোবাসতে পারে। মাঝে কেটে গেছে আরও কয়েকটা দিন। আদ্র ভাই এখন প্রায় সুস্থ। গতকাল বিকালে ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। ফুপি আদ্র ভাইকে বাড়ি নিয়ে যেতে চাইলেও বড় আব্বু যেতে বারণ করেছে। ও বাড়িতে দিনে শুধু ফুপি আর আরু থাকে। ফুপা চলে যায় অফিসে, আরু চলে যায় কলেজে। পুরো বাড়ি সামলে আদ্র ভাইয়ের সেবা করতে গিয়ে ফুপি হিমশিম খেয়ে যাবে। তাই ওদের আমাদের বাড়িতেই রাখা হয়েছে। আমার আর শুভ ভাইয়ের মাঝের রুমটা আদ্র ভাইকে দেওয়া হয়েছে। আদ্র ভাইয়ের দেখাশোনা ফুপি আম্মু এদের চেয়ে বেশি আমিই করি। বাসা থাকাকালীন পুরোটা সময় তার আশেপাশে আমার কেটে যায়। ওনাকে একা ছাড়তেও ভয় হয়। যদি তার কিছু প্রয়োজন পড়ে, কেউ না কেউ সবসময় আদ্র ভাইয়ের কাছেই থাকে। মেডিকেল থেকে ফিরে সিঁড়ি বেয়ে সোজা আদ্র ভাইয়ের রুমে ঢুকলাম। ফুপি আদ্র ভাইয়ের পাশে বসে আছেন। মা ছেলে মিলে গল্প করছে। আদ্র ভাইয়ের সাথে ফুপির বন্ডিংটা খুবই ভালো, একদম বন্ধুর মতো। ফুপি, তোমার ছেলে কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? তুই নিজেই দেখে নে। তোমরা আমাকে নিয়ে যা যা শুরু করেছো, মনে হচ্ছে আমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত। আরে বাবা, আমি এখন ঠিক আছি, অনেকটাই সুস্থ হয়ে গেছি। আদ্র ভাইয়ের কথা শুনে ফুপি চোখ রাঙিয়ে তাকালো। আদ্র ভাই চুপ হয়ে গেলেন। ফুপির সামনে যে তার জোরাজুরি চলবে না, এটা উনি ভালো করেই জানেন। আমার কথা শুনে ফুপি মাথায় হাত দিল, জিভ কেটে বলল, দেখলি আমি কি মন ভোলা? এসেছিলাম ওকে খাওয়াতে, এরপর মা ছেলে মিলে গল্প করা শুরু করলাম। খাওয়ানোর কথা বেমালুম ভুলে গেলাম। ফুপি কথাগুলো বলে বিছানার পাশে টেবিলে রাখা খাবার হাতে নিল। এমন সময় নিচ থেকে আরও ডাক। আরও ফুপিকে অনবরত ডেকেই চলেছে। আম্মু, তোমার মেয়ের আবার কি হলো? এভাবে সারের মতো চেঁচাচ্ছে কেন? তুমি যাও ওর কাছে। তোকে খাইয়ে দিয়ে যাচ্ছি। তুমি যাও, আমি খেয়ে নিব। তুই খেতে পারবি না। আমি ফট করে বলে উঠলাম, ফুপি তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি। তুই সবে মাত্র এলি, ফ্রেশও হোসনি। আরে সমস্যা নেই, তুমি যাও। ফুপি চলে গেল। হাত ধুয়ে এসে খাবারের প্লেট নিয়ে বসেছি। খাবার মাখিয়ে আদ্র ভাইয়ের মুখের সামনে ধরলাম। আদ্র ভাই আমার দিকে কেমন করে চেয়ে আছে। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? হা করো। দেখছি। কি? নতুন রূপে নতুন রৌদ্রময়ীকে। মানে? যে মেয়ে অলসতায় খাইয়ে না দিলে খায় না, ঠিকমতো নিজের যত্ন নেয় না, তার যত্ন নেওয়ার জন্য কাউকে না কাউকে লাগে। সে কি সুন্দর করে আমার খেয়াল রাখছে, আমার সেবা করছে, যত্ন করে খাইয়ে দিচ্ছে। এ যেন তার নতুন রূপ আমার কাছে। কথা না বাড়িয়ে হা করো তো। আদ্র ভাই হা করতেই মুখে খাবার পুরে দিলাম। আমি ওনাকে খাইয়ে দিচ্ছি আর উনি আমার দিকে তাকিয়ে খাচ্ছেন। বিষয়টা কেমন লজ্জা লাগছে। এভাবে তাকিয়ে থাকলে খাওয়ানো যায়? আদ্র ভাইয়ের মুখে খাবার দিতে গেলে ওনার ঠোঁটের সাথে হাতের স্পর্শ লাগলো। মুহূর্তেই শিউরে উঠলাম। শির দ্বারা বেশ শীতলতা ছেয়ে গেল। মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি। আদ্র ভাই খাওয়ার মাঝে আঙ্গুলের ডগায় কামড় বসাচ্ছেন। উনি যে ইচ্ছে করে এমনটা করছেন বুঝতে পারছি। চোখ রাঙিয়ে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। ওনার কোনো হেলদোল নেই।
উনি ওনার মতো একভাবে আছেন। ওনাকে দেখে মনে হচ্ছে এই নিষ্পাপ শিশু, কিছুই বোঝেন না। খাওয়ানো শেষ করে উঠে যাব এমন সময় আজু ভাই ওনার কোণ টেনে ধরলেন। পিছু ফিরে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি? রুদ্রময়ীর এত সেবা যত্ন পাবো জানলে আমি সে কবে অসুস্থ হয়ে বসে থাকতাম। তার আমার প্রতি আকুলতা, যত্ন, টেনশন দেখার জন্য হলেও এই অ্যাক্সিডেন্টটা হওয়ার দরকার ছিল। আমি চোখ রাঙিয়ে ওনার দিকে তাকালাম, মেজাজ খারাপ হয়ে গেল। তার এই অবস্থায় আমি দিশেহারা, আর উনি কিনা নিজে নিজে অসুস্থ হতে চাচ্ছে। ইচ্ছে করছে ওনার মাথা ফাটিয়ে ফেলতে। খেয়াল হলো ওনার তো আগে থেকেই মাথায় ব্যান্ডেজ লাগানো। থাক, আপাতত এই চিন্তা বাদ। আদ্র ভাইকে ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে এলাম। সন্ধ্যা হয়ে এসেছে। একটু একটু করে চারপাশ আলোবিহীন হয়ে ছেয়ে যাচ্ছে অন্ধকার আধারে। এই আলো ছায়ার খেলা দেখতেও নিদারুণ সুন্দর। বেলকনিতে দাঁড়িয়ে আশপাশ দেখছি, কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে আড্ডা দিতে। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বেরিয়ে ইভার রুমের দিকে হাঁটা দিলাম। মাঝে উকি দিলাম আদ্র ভাইয়ের রুমে। আদ্র ভাই ঘুমাচ্ছেন। ঢুকে পড়লাম তার রুমে। একটা মানুষ ঘুমালেও তাকে কেন এতটা সুন্দর লাগতে হবে? আদ্র ভাইয়ের চোখের পাপড়িগুলো বড্ড সুন্দর, ঘন বড় বড় পাপড়ি, কালো মিচমিচে ভ্রু জোড়া। দেখে মনে হয় ভ্রু প্লাক করা। একটা ছেলের ভ্রু এত সুন্দর কেন হবে ভাই? আমরা মেয়েরা ভ্রু প্লাক করেও ভ্রু ঠিক করতে পারি না, আর ওনার ভ্রু এমনিতেই এতটা সুন্দর। আদ্র ভাইয়ের মুখের ওপর একগোছা চুল এলোমেলো হয়ে আছে। হঠাৎ ইচ্ছে হলো আদ্র ভাইয়ের চুলগুলো ছুঁয়ে দিতে। ওনার পাশে বসে আলতো হাতে ছুঁয়ে দিলাম তার সিল্কি সিল্কি চুলগুলো। কিছুক্ষণ আদ্র ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে এলাম। ইভা রুমে আসতেই দেখতে পেলাম ইভা রানী কার সাথে যেন ফোনে কথা বলছে। কাছে যেয়ে বোঝার চেষ্টা করছি কার সাথে ওইভাবে হেসে হেসে কথা বলছে। ওর মুখ থেকে হাসি যেন সরছেই না। মনে সন্দেহ জাগলো। ইভা ইদানিং আমার পাত্তাই দিচ্ছে না। ক্লাসে সারাদিন পাশের বেঞ্চে বসা তিয়াসের সাথে কি নিয়ে যেন ফুসুর ফুসুর করতেই থাকে। কান বাড়িয়ে শোনার চেষ্টা করছি, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। কিরে বনু, কার সাথে কথা বলছিস? আমার শব্দ পেয়ে ইভা যেন চমকে গেল। তড়িৎ গতিতে পিছু ফিরল, কান থেকে ফোন নামিয়ে আমতা আমতা করছে। কি হলো বল, কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ড। ফ্রেন্ড? নাম বল। তুই চিনবি না? তোর এমন কোনো ফ্রেন্ড আছে যার নাম আমি জানি না? ইভা কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। উকি মেলে দেখে নিলাম নম্বরটা। আমার ধারণাই ঠিক, ইভা পিয়াসের সাথেই কথা বলছিল। আমি না জানিয়ে প্রেম করা হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। ইভা মিনমিন করে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ, আসলে বড় আম্মা আমায় পাঠিয়েছিল তোকে ডাকার জন্য। রিহান ভাই নাকি তোকে কল দিচ্ছে, তুই রাগ করে তার কল রিসিভ করছিস না। বেচারা তার হবু বউয়ের টেনশনে শেষ হয়ে যাচ্ছে। রিহান, হবু বউ, এগুলো কি বলছিস? ছি ছি, রাগ করছিস ভালো কথা, তাই বলে হবু জামাইকে অস্বীকার করবি? এটা কোনো কথা বল? বেচারা রিহান ভাই, আমার তার জন্য আফসোস হচ্ছে। ইভা অবাক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। বেচারি নিশ্চয়ই কিছু বুঝে উঠতে পারছে না। ততক্ষণে ফোন কেটে গেছে। আমি ইভাকে জিজ্ঞেস করলাম, কি বনু, কিছু বুঝতে পারছিস না তাই না? ইভা মাথা নেড়ে না বোঝালো। আমি ওকে চোখ টিপ মেরে বললাম, আমায় না জানিয়ে প্রেম করবি ভেবেছিস? সেটা কোনোদিনও হবে না, তাই প্রেম হওয়ার আগেই ব্রেকআপ করিয়ে দিলাম। ইভা একটু সময় নিয়ে বুঝতেই চেঁচিয়ে বলে উঠল, রোদের বাচ্চা! ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে ছিটে আছে কুশন। ইভা আমার পিছু ছুটছে, তবে নাগাল পাচ্ছে না। ইভা সোফার সামনে আর আমি পেছনে। ইভা আমার নাগাল না পেয়ে সোফায় কুশন ছুঁড়ে মারছে, তা আমি ক্যাচ করে নিচ্ছি। বেচারি না পারছে ধরতে, না পারছে কিছু করতে। ইভা আবার ছুট লাগালো আমার পিছু। দুজন ছোটাছুটি করছি, এমন সময় সামনে পড়লো প্রিয়ম ভাবি। ভাবির হাতে বাটিতে কি যেন পড়তে পড়তেও বেঁচে গেল। আরে ভাবি, আর বলো না। ইভা রানীর হতে হতে যাওয়া প্রেমটা হওয়ার আগেই ব্রেকআপ হয়ে গেছে বলে ও আমায় তাড়া করছে। ভাবি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে কি বলছো, বুঝিয়ে বলো। ইভা আমায় চোখ রাঙিয়ে বলল, আরে ভাবি, কিছু না।
ওর কথা বাদ দাও তো, জানোই তো ও একটা পাগল। বলে ইভা দৌড় লাগালো। ওকে আর পায়কে পেছন থেকে চেঁচিয়ে বলে উঠলাম, কি বললি? আমি পাগল? দাঁড়া আসছি। এতক্ষণ ইভা আমার পিছু ছুটলেও এখন আমি ওর পিছু পিছু ছুটছি। দুজন দৌড়াতে দৌড়াতে ছাদে এসে থামলাম। এখন আর যাওয়ার জায়গা নেই, দুজনেই হাঁপিয়ে গিয়েছি। ইভা হাত জোর করে বলল, মাফ করবই, হাত দৌড়াতে পারবো না। দুজনেই ধপ করে দোলনায় বসে পড়লাম। একজন আরেকজনের সাথে পিঠে পিঠ লাগিয়ে বসে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম। ইভা বলল, তোর মতো হারামি মার্কা বোন থাকলে আমার চিরজীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই হারামজাদি, তোর সাহস তো কম না। তুই আমায় না জানি প্রেম করতে চাস? তাই প্রেম হওয়ার আগেই ব্রেকআপ করিয়ে দিলাম। ইভার মনটা খারাপ হয়ে গেল, মুখ গোমরা করে আকাশের দিকে তাকিয়ে আছে। বনু, তুই সিরিয়াস? তোর কি মনে হয়? ভাবনায় পড়ে গেলাম। ইভা সবসময় ফাজলামি করলেও এখন চুপ মেরে আছে। তার মানে কি ও সত্যিই পিয়াসকে পছন্দ করে? ইভার দিকে ফিরে বললাম, সরি বনু, আমি কালকে পিয়াসকে বুঝিয়ে বলবো। তুই প্লিজ রাগ করিস না। ইটস ওকে, সমস্যা নেই। ইভার মুড অফ ভালো লাগছে না। আমরা দুজন কাজিন কম বন্ধু বেশি। নিচ থেকে কথা শুরু করলাম। একসময় ইভাও আগের রূপে ফিরে এলো। গল্প করতে করতে দুজন হাসিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমরা দুজন এমনই, যখন আমরা আমাদের মুডে থাকি আশেপাশে খেয়াল করার সময় নেই। আগে হেসে নেই। ইভার সাথে আড্ডা দিতে দিতে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে গেল তার ঠিক নেই। মেডিকেলে ক্লাস শেষ হতেই উকি দিলাম শুভ ভাইয়ের ক্যাবিনে। উকি দিতেই দেখতে পেলাম শুভ ভাইয়ের সামনে তিথি আপু দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রণচণ্ডী রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে আজকে শুভ ভাইয়ের কপালে শনি আছে। তিথি আপু একটু একটু করে এগিয়ে আসছে আর শুভ ভাই পিছিয়ে যাচ্ছে। আপু রাগে গর্জে উঠে বলল, এই মুন্নি নাকি চুন্নি? ওর সাথে আপনার এত কিসের আলাপ? এত কি কথা দুজনের মাঝে? একেবারে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন দুজন, দেখে মনে হচ্ছে কাপল। ও আপনার আশেপাশে কি করে? মুন্নি পড়া বুঝতে এসেছিল, একটা টপিক বুঝতে পারিনি তাই। পড়া বুঝতে না পারলে ক্লাসে বলবে। ক্লাসের বাইরে আপনার সাথে কোনো মেয়ে কথা বলতে পারবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ ও আমার স্টুডেন্ট। পড়া বিষয়ে কোনো সমস্যা হলে আমার দায়িত্ব ওকে বুঝিয়ে দেওয়া। পড়া বোঝার দরকার পড়লে ক্লাসে বুঝবে, বাইরে আপনার কাছাকাছি দাঁড়িয়ে না। এই যে তুমি এখন আমার এতটা কাছে দাঁড়িয়ে কথা বলছো, এটা আমার ব্যাপার আলাদা। তুমি আলাদা কেন? জানি না। এরপর দুজনের মাঝে নীরবতা। শুভ ভাই পেছাতে পেছাতে আটকে গেল টেবিলে। তিথি আপু শুভ ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, এরপর যদি আপনার আশেপাশে কোনো মেয়েকে আমি দেখেছি মিস্টার শুভ, তাহলে আপনার খবর আছে। আমি কিন্তু ভালো মেয়ে নই যে আমার ভালোবাসার মানুষের আশেপাশে কাউকে দেখে চুপচাপ থাকবো। খুন করে ফেলবো তাকে। এই পর্যন্ত কতগুলো খুন করেছো? একটাও করিনি, তবে প্রয়োজন পড়লে আপনার জন্য আমি খুনি হব। তাও আপনার আশেপাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না। শুভ ভাই তিথি আপুর চোখের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসো মেয়ে? সন্দেহ আছে? মাঝ সমুদ্রে ঝাঁপ দিচ্ছ মেয়ে, শেষে দেখা যাবে কুল কিনারা খুঁজে পাবে না। কুল কিনারা লাগবে না, আমার আপনাকে পেলেই চলবে। আর আপনার ভালোবাসার অতল গহীন সমুদ্রে আমি ডুবে মরতেও রাজি আছি। শুভ ভাই চুপ করে গেলেন। হয়তো কি বলবেন বুঝে উঠতে পারছেন না, তাই তিথি আপুকে বললেন, আমার কাজ আছে, তুমি এখন যাও তো। তিথি আপু যাওয়ার আগে ফের বলে গেলেন, লাস্ট বার বলছি, অন্য কোনো মেয়েকে আপনার আশেপাশে দেখলাম আপনার খবর আছে বলে দিলাম। তিথি আপুকে বের হতে দেখে সাইডে চলে এলাম। আপু বেরিয়ে চলে গেল। সত্যি বলতে ভালোবাসা দেখতেও সুন্দর লাগে। এই যে আমার কাঠখোট্টা গম্ভীর কম কথা বলা শান্তশিষ্ট ভাইয়াটা তিথি আপুর সামনে কেমন ভেজে বেড়াল হয়ে গেল। ভাবি হিসেবে তিথি আপুকে আমার ভালোই লাগে। শুভ ভাইয়ের রুমে ঢুকে জিজ্ঞেস করলাম, ভাইয়া বাসা যাবে না? না, আমার একটা অপারেশন আছে, তুই আর ইভা চলে যা। শুভ ভাইয়ের ক্যাবিন থেকে বেরিয়ে ইভাকে নিয়ে বাড়ি চলে এলাম। শুক্রবারের দিন হওয়ায় প্রায় সবাই বাসায়। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে চোখ ডলে ডলে নিচে নামছি।
ড্রয়িং রুমের সোফায় বড় আব্বু, আব্বু, অভ্র ভাই, আদ্র ভাই আর শুভ ভাই মিলে কিছু নিয়ে আলোচনা করছেন। আমার ভাইয়াটাকে ইদানিং কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে ভাই আমার হারিয়ে গেছে বুঝতেও পারছি না। ভাইয়ের আফসোস বাদ দিয়ে খেতে বসলাম। খাবার খাচ্ছি, এমন সময় পাশে বসে আদ্র ভাই বলল, আমায় একটু দে। জিজ্ঞেস করলাম, কেন তুমি খাওনি? খেয়েছি তো, কিন্তু তোকে খেতে দেখে লোভ লাগছে। নিজে নিয়ে খাও। আগেই ভালো ছিল, অসুস্থ ছিলাম, কি সুন্দর করে নিজ হাতে খাইয়ে দিতি, আর এখন নিষ্ঠুর রমণী হয়ে গিয়েছি। হলে হয়েছি, এখন সরো তো। আরে বেশি খাবো না, একটু দে। ওখানে আব্বু আর বড় আব্বু বসা, এদের সামনে আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না। আরে ওরা দেখবে না, আর দেখলেও বাকি, আমি আমার বউয়ের হাত থেকেই খাবো, এতে কার কি? আমি চকিতে ওনার দিকে তাকালাম, অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বউ? ভবিষ্যৎ বউ আর বউ একটা হলেই হলো। বউ তো তুই আমারই হবি, তাই না? জেগে জেগে স্বপ্ন দেখো? স্বপ্ন তো আমি তোকে নিয়ে সারাদিনে দেখি, এখন ঝটপট একটু খাইয়ে দে। আমি তাকে পাত্তা না দিয়ে পরোটা নিজের মুখে দিতে নিলাম। আদ্র ভাই টুক করে আমার হাত থেকে খেয়ে নিল। পাশ থেকে উঠে যেতে যেতে চোখ টিপ দিল। আমি ভেবাচেকা খেয়ে তার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাই এখন আলহামদুলিল্লাহ প্রায় সুস্থ হয়ে গেছেন। তার মাথার ব্যান্ডেজও খোলা হয়ে গিয়েছে। মন থেকে অনেক বড় একটা পাথর নেমে গেছে। মানুষটা সুস্থ আছে, এতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। বিকেলে সব ভাই বোন মিলে আড্ডা বসেছে। অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, যদিও বাকি রয়ে গেছে অনেকে। আড্ডায় আমি, ইভা, রোশনি, প্রিয়ম ভাবি, আদ্র ভাই, শুভ ভাই, অভ্র ভাই, রুদ্র ভাই সবাই সোফা দখল করে বসে আছি। তবে ঈশিতা আপুকে খুব মিস করছি। আপু থাকলে আড্ডার মাঝে বিভিন্ন আবদার করা যায়। ঈশিতা আপুর জন্য একটু মন খারাপ হলেও সেটা সাইডে রেখে আড্ডায় মন দিলাম। গোধূলি লগ্নে এলোকেশে ছাদে দাঁড়িয়ে আছি। একটু পরপর দমকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে আবেশে। গোছানো কেশগুচ্ছ নিমিষে এলোমেলো করে দিচ্ছে। তবে আমার মাঝে এলোমেলো চুল ঠিক করার প্রবণতা নেই। স্নিগ্ধ বাতাস বড্ড ভালো লাগছে। এক নিমিষে মন ভালো হয়ে যাচ্ছে। ছাদের রেলিংয়ে ভর দিয়ে নিচের দৃশ্য দেখছি। পাশের মাঠে বাচ্চা বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে। ক্রিকেট নিয়ে তাদের মাঝে যে কি উত্তেজনা! এমন সময় পাশে এসে দাঁড়ালো কেউ। তাকিয়ে দেখি আদ্র ভাই। ওনাকে দেখে মুচকি হাসি দিলাম। আদ্র ভাই আমার দিকে তাকিয়ে আছে। চুরি করা শিখলি কবে থেকে? অবাক চাহনি দিয়ে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। আমি আবার কখন তার কি চুরি করলাম? ঠুক কুচকে জিজ্ঞেস করলাম, মানে আমি কার কি চুরি করলাম? আদ্র ভাই বুকে হাত গুজে দাঁড়ালেন, ভাব নিয়ে বললেন, এই যে আমার সহজ সরল মনটা চুরি করে নিলি। হাফ ছেড়ে বাঁচলাম। এই লোকটা মাঝে মাঝে এমন ভয় পাইয়ে দেয় যে কি বলবো। আমিও তার মতো ভাব নিয়ে বললাম, এখন কি আমার নামে মামলা দেবে? পুলিশ ধরে নিয়ে যাবে আমায়, অতঃপর আটকে রাখবে জেলখানায়? আটকে তো রাখা হবে, তবে জেলখানায় না, আমার হৃদয় কুঠুরিতে, যেখান থেকে তোর মুক্তি নেই। আমি সেই কুঠুরিতে বন্দী হয়ে থাকতে চাই আজীবন। আদ্র ভাই এগিয়ে গেলেন। ছাদের একপাশে রাখা গোলাপ ফুলের গাছ থেকে গোলাপ ছিঁড়ে নিয়ে এলেন, সযত্নে তা গুজে দিলেন আমার কানে। এমন সময় চোখ পড়ল ইভান ভাইয়ের দিকে। তিনি ছাদের দরজায় দাঁড়িয়ে আছেন, কান ফোন ধরে রাখা, হয়তো কারোর সাথে কথা বলছিলেন। আমাদের দেখে সেখানেই থমকে গেলেন। আদ্র ভাই আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, চোখে কাজল পড়েছিস কেন? আমায় তোর ওই ঝিল আখিতে ডুবিয়ে মারতে চাইছিস? তবে শুনে রাখ, তোর ওই আখিতে আমি বরং বারবার এমনভাবে ডুবে যাই, তার জন্য কাজল লাগবে না। আদ্র ভাইয়ের প্রতিটা কথা মন ছুঁয়ে যাচ্ছে। ইভান ভাই এখন আমাদের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে আদ্র ভাইয়ের গোছানো চুলগুলো এলোমেলো করে দিলাম। আদ্র ভাই আমার কাণ্ডে মুচকি হেসে দিলেন। আমি তাকিয়ে আছি তার সেই হাসির দিকে। কি মোহনীয় আর স্নিগ্ধ সেই হাসি! এই হাসিতেই যে আমি প্রতিবার ফেসে যাই। ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। তিনি হাত মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করছেন। রাগ সামলাতে না পেরে গটগট পায়ে সেখান থেকে চলে গেলেন। মনে মনে হেসে বলে উঠলাম, সবে তো শুরু মিস্টার ইভান, দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। আদ্র ভাইয়ের সাথে মন খুলে আড্ডা দিচ্ছি। উনি আবার সে আগের মতো ফানি ফানি কথা বলছেন আর আমি তার কথায় হেসে কুপোকাত। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। দুজন একসাথে হাসছি। হাসতে হাসতে খেয়াল করলাম আদ্র ভাই আমার দিকে এগিয়ে আসছেন। আমার অবস্থান ছাদের রেলিংয়ের সাথে, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একসময় আদ্র ভাই খুব কাছে এসে দাঁড়ালেন।
একজন অপরজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আদ্র ভাই আমার দিকে ঝুঁকলেন। আমি ভয়ে চোখ বুজে নিলাম। আদ্র ভাই নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। কিছুক্ষণ পর কোনো কিছু অনুভব করতে না পেরে চোখ খুলে নিলাম। দেখলাম আদ্র ভাই আমার থেকে কিছুটা দূরে অবস্থান করছে। তুই কি ভেবেছিস আমি তোর কাছে যাব? কখনো না। আমার রুদ্রময়ী শুভ্র পবিত্র, আমি চাই না তার গায়ে কোনো কলঙ্ক লাগুক। তুই আমার হালাল ভালোবাসা, তোকে আমি হারামভাবে স্পর্শ করতে চাই না। তোকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিব। এক ধ্যানে মুগ্ধ চোখে তাকিয়ে আছি সামনে দাঁড়ানো মানুষটার দিকে। তার চিন্তা ভাবনা কতটাই না সুন্দর। যেমন সুদর্শন পুরুষ তেমন সুশীল তার চিন্তাধারা। এই মানুষটা আমায় ক্ষণে ক্ষণে মুগ্ধ করে, তার প্রেমে পড়তে বাধ্য করে। আমিও ক্যাবলাকান্তের মতো তার প্রেমে পড়ে যাই। দুজনে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে গল্প করছি। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে তার ঠিক নেই। দমকা হাওয়ায় চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। একগুচ্ছ চুল এসে পড়ল মুখের ওপর। সরাতে নেব তার আগেই আদ্র ভাই হাত বাড়িয়ে আলতো হাতে চুলগুলো সরিয়ে দিলেন। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আদ্র ভাইকে বললাম, আদ্র ভাই এখন চলো নিচে যাই, আমার পড়তে বসতে হবে, অনেক পড়া জমে আছে। বলে পিছু ফিরে চলে আসতে নেব এমন সময় পেছন থেকে আদ্র ভাই আমার চুল টেনে ধরলো। চুলগুলো ওনার হাতে প্যাঁচাতে শুরু করলো। চুলে টান খাওয়ায় আমি একটু একটু করে পিছিয়ে যাচ্ছি। একসময় পিঠ গিয়ে ঠেকলো আদ্র ভাইয়ের প্রশস্ত বুকে। আদ্র ভাইকে নিজের এতটা কাছে অনুভব করে হৃদস্পন্দন বেড়ে গেল। আদ্র ভাই কিছুটা ঝুঁকলো, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভালোবাসি রুদ্রময়ী। ওনার মুখে রৌদ্রময়ী ডাকটা শুনলে মনের মাঝে অন্যরকম অনুভূতি হয়। শীতলতা ছেয়ে যায় পুরো শরীর জুড়ে। এক নিমিষে মনটা ফুরফুরে হয়ে যায়। এই ডাকটায় যেন মাদকতা মেশানো, নেশার মতো টানে আমায়। হার্ট এত ফাস্ট বিট করছে, মনে হচ্ছে এই বুঝি লাফ দিয়ে বের হয়ে যাবে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম। আদ্র ভাইয়ের দিকে ফিরে কিছু বলবো, তার আগেই তিনি বলে উঠলেন, তোর দেরি হয়ে যাচ্ছে, যা গিয়ে পড়তে বস। কথা না বাড়িয়ে আরেকবার আদ্র ভাইকে দেখে নিয়ে নিচে নেমে এলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। এতদিন আদ্র ভাইয়ের সেবা করতে যেয়ে পড়াশোনায় একটু মনোযোগ দেওয়া হয়নি। ক্লাসে যতটুকু নোট করেছি ততটুকুই। পুরো টেবিল জুড়ে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনটা রেখে কোনটা পড়বো বুঝতে পারছি না। পড়তে পড়তে একটা বিষয় আটকে গেলাম। অনেক চেষ্টা করেও টপিকটা মাথায় ঢুকাতে পারছি না। বিছানায় রাখা ওড়না গায়ে জড়িয়ে ছুট লাগালাম শুভ ভাইয়ের রুমে। ভাইয়া বাসা আছে নাকি কে জানে। আদ্র ভাইয়ের রুমের সামনে পড়তে উকি দিলাম। সাহেব কোলের মাঝে একটা ল্যাপটপ নিয়ে কি যেন টাইপ করছে। দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু। এখনো সুস্থ হতে পারলো না ঠিক মতো, আর উনি কাজে লেগে পড়েছেন। কাজ পাগল লোক কোথাকার। তাকে দেখা বাদ দিয়ে শুভ ভাইয়ের রুমে গেলাম। শুভ ভাই বই নিয়ে বসেছে। ডাক্তার হওয়ার পরও তার পড়াশোনার শেষ নেই। সময় পেলেই বই নিয়ে বসে পড়েন। বই পড়ে যে তিনি কি পান আল্লাহ মালুম। আমায় তো ধরে বেঁধে পড়তে বসাতে হয়। শুভ ভাইয়ের পাশের চেয়ার টেনে বসলাম। শুভ ভাই বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। কিরে পাখি, তুই হঠাৎ আমার রুমে, কোনো দরকার? মুখটা বাংলার পাঁচের মতো করে বললাম, সামনে পরীক্ষা, আর দেখো আমার কত কত পড়া বাকি। একটা টপিক পড়লে অন্যটা ভুলে যাচ্ছি, সেটা রিভাইজ করতে নিলে আগেরটা ভুলে যাচ্ছি। যাচ্ছে তাই অবস্থা। শুভ ভাই আমার দিকে ফিরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করবে না। আমি জানি আমার পাখি পারবে। মন দিয়ে টপিকগুলো বোঝার চেষ্টা করে, তাহলেই দেখবি পারবি। কোনো তাড়াহুড়ো করবে না। আমি মাথা নেড়ে সায় জানালাম, ঠিক আছে, এখন আমাকে এই টপিকটা একটু বুঝিয়ে দাও তো। কোন টপিক দেখি? শুভ ভাইকে নোট বের করে দেখালাম। তিনি আমায় খুব সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট নোট বুঝিয়ে দিলেন। শুভ ভাইয়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। দুপুরে খেয়ে নিজের রুমে বসে রেস্ট নিচ্ছি। এমন সময় রুদ্র ভাইয়ের ডাক। এই ভর দুপুরবেলা আমার ভাইয়ের আমায় এত জরুরি তলব পড়লো কেন? ভ্রু কুচকে এলো। এমনি তো আমায় ডাকে না। রুদ্র ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি হলো, ডাকছো কেন? রুদ্র ভাই ব্যাককলের মতো দাঁত কেলিয়ে বলল, তুই আমার সোনা মনে না, তোকে ডাকবো না তো কাকে ডাকবো বল? এত সুন্দর করে বলছে, তার মানে নির্ঘাত কোনো কারণ আছে। না হয় আমার হারামি ভাই আমায় এত আদর করে ডাকবে, এটা স্বপ্নেও ভাবা বোকামো। আহ্লাদ না দেখে ঝেড়ে কাশো তো। ভালো বোনু আমার, শার্টটা একটু ইস্ত্রি করে দে না, আমার তারা আছে, না হয় আমি করে নিতাম। ও আচ্ছা, এই কারণ। করে দে না বোনু,
করে দিতে পারি, কিন্তু এর বদলে আমায় কি দেবে? তোকে মিষ্টি একটা ভাবি গিফট করব। ভাবি দিয়ে আমি কি করব? তাহলে কে চাই বল? টাকা দাও, শপিং করব। নিজের ভাইয়ের কাছে অন্তত ধান্দাবাজি করিস না, একটু তো দয়া মায়া কর এই গরিবের উপর। নো দয়া মায়া, অনলি টাকা। রুদ্র ভাই হতাশ কণ্ঠে বলল, ঠিক আছে নিস, এখন ঝটপট শার্টটা আয়রন করে দে। রুদ্র ভাই রুম থেকে কচকচে 1000 টাকার 2টা নোট নিয়ে লাফাতে লাফাতে নিজের রুমে এলাম। মাঝে মাঝে ভাইদের সাথে একটু আধটু ধান্দাবাজি না করলেই নয়। আলমারি খুলে টাকা রেখে পাশে তাকাতেই নজর পড়লো একটা জিনিসের দিকে। হাত তুলে নিয়ে দেখলাম নূপুর। এটা আদ্র ভাইয়ের দেওয়া নূপুর জোড়া। তখন যদি এই মানুষটার ভালোবাসা সম্পর্কে জানতাম, তাহলে কোনো দিনও ইভান ভাইকে এই নূপুরে হাত দিতে দিতাম না। ছুঁড়ে ফেলা তো দূর, ইভান ভাই যাওয়ার পর তার দেওয়া লকেট আর নূপুর ছুঁড়ে ফেলে দিয়েছি। যে এই মানুষটা আমায় ভালোবাসেনি, অপমান করেছে, আমার আবেগ নিয়ে খেলেছে, তার জিনিস আমি কখনোই আমার কাছে রাখবো না। আলতো হাতে ছুঁয়ে দিলাম নূপুর জোড়া। সেদিন ইভান ভাই যাওয়ার পর নূপুরগুলো তুলে যত্ন করে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে ইচ্ছে হলো নূপুর পরবো। নূপুরের রিনিঝিনি শব্দও বিমোহিত করে আমায়, কিন্তু নিজের হাতে পরতে ইচ্ছে করছে না। যার দেওয়া নূপুর তার হাত থেকেই পরবো। ছুট লাগালাম আদ্র ভাই রুমে। আদ্র ভাই ল্যাপটপ খুলে নিয়ে কার সাথে যেন কথা বলছে। আদ্র ভাই সামনে যেয়ে ডেকে উঠলাম, আদ্র ভাই। উনি কথা বলা ছেড়ে আমার দিকে তাকালেন। অপর পাশের মানুষটাকে রাখছি, পরে কথা হবে বলে রেখে দিলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি বলবি বল? তুমি কল কেটে দিলে কেন? কথা শেষ করে নিতে। সবার আগে আমার রুদ্রময়ী, তারপর আমার সকল কাজ। আদ্র ভাইয়ের সামনে নূপুর জোড়া ধরলাম। উনি কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বললেন, কি? পরিয়ে দাও। উনি কথা না বলে বিছানা থেকে উঠে গেলেন। আমায় বিছানায় বসিয়ে দিয়ে নিজের হাঁটু গেড়ে নিচে বসলেন। আমার পা তুলে তার উরুর উপর রেখে নূপুর পরানো শুরু করলেন। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাই এত মন দিয়ে নূপুর পরাচ্ছেন, মনে হচ্ছে যেন কোনো রাজকার্য করছেন। নূপুর পরানোর মাঝে মাঝে আদ্র ভাইয়ের হাতের স্পর্শ পায়ে লাগছে। ওনার স্পর্শ লাগতেই শিউরে উঠছি। শির দ্বারা বেয়ে শীতলতা ছড়িয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে নিজেরটা নিজেই পরা উচিত ছিল। আদ্র ভাই নূপুর পরানোর মাঝে আর চোখে আমার দিকে তাকালেন। কি তীক্ষ্ণ সেই চাহনি! এই তীক্ষ্ণ চাহনি নিমিষে আমায় খুন করে ফেলে। তার তীক্ষ্ণ চোখের দিকে তাকানোর মতো সাহস আমার নেই। ওনার চোখের দিকে তাকালে মনে হয় আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি, অতল গহীন সমুদ্রে হারিয়ে যাচ্ছি। আদ্র ভাইয়ের থেকে চোখ সরিয়ে নিলাম। তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বললাম, আদ্র ভাই আমি আসছি, চলে আসতে নেব। এমন সময় আদ্র ভাই বলে উঠল, কথায় কথায় ভাই ডাকলে তুলে গিয়ে নিয়ে বিয়ে করে ফেলবো বলে দিলাম। আদ্র ভাইকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। রাতের শহর নিস্তব্ধতায় ঘেরা। বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আকাশে চাঁদ নেই, তারার মেলা বসেছে পুরো আকাশ জুড়ে। এক মনে তাকিয়ে আকাশ দেখছি। পড়া শেষ করে উঠে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, তাই ভাবলাম ছাদে ঘুরে আসা যাক। পুরো বাড়ির মধ্যে ছাদ, ব্যালকনি আর বাগান আমার সবচেয়ে প্রিয় জায়গা। মন ভালো না থাকলে ছাদে এসে দোলনায় বসে থাকতে আমার বড্ড ভালো লাগে। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি, এমন সময় কেউ এসে পাশে বসলো। পাশে বসা মানুষটাকে দেখে ছিটকে দূরে সরে এলাম। মানুষটা বলে উঠল, ওভাবে সিটকে সরে গেলে যে? আমি ভাগ নাকি ভাল্লুক? কিছুই বললাম না। ওনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। চলে আসতে নিলে হাত ধরে আটকে দিলেন। কি সমস্যা? হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। তোর সাথে আমার কথা আছে, চুপচাপ শোন, তাহলে হাত ছেড়ে দিব। কথা বাড়ালাম না, কথা বাড়ালেই কথা বাড়বে। চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। কি সমস্যা রোদ? ইগনোর কেন করছিস? আমায় দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? আমি ক্ষমা চেয়েছি তো। ক্ষমা তো আপনাকে সে কবেই করে দিয়েছি। এবার হাত ছাড়ুন আমার। ঠিক আছে, হাত ছেড়ে দিলাম, তবে তোকে আমার কথা শুনতে হবে। ইভান ভাই হাত ছেড়ে দিলেন। তার থেকে দূরত্ব নিয়ে দাঁড়ালাম। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার হওয়া যায় না রোদ, আমি তোকে ভালোবেসে ফেলেছি রোদ, আমার তোকে চাই। বললাম তো আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে?
আপনাকে বলতে আমি বাধ্য নই। দুজনের মাঝে নীরবতা। নীরবতাকে বিদায় দিয়ে ইভান ভাই বলে উঠল, তোর সেই ভালোবাসার মানুষটা কি আদ্র? চকিতে ইভান ভাইয়ের দিকে তাকালাম। ইভান ভাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আপনাকে বলতে বাধ্য নই। ভালোবাসি তোকে রোদ পাখি। আমি আপনার ভালোবাসা না, জেদ। ইভান ভাই করুণ চোখে চেয়ে বললেন, আমার হয়ে জানা প্লিজ। একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার ইভান। রোদকে পাওয়া খুব সহজ, হারিয়ে ফেলা তার চেয়েও সহজ। তবে একবার হারিয়ে ফেললে ফিরে পাওয়া অসম্ভব। অসম্ভব মানে অসম্ভব। ইভান ভাই আমার চোখে চোখ রেখে তেজ নিয়ে বলে উঠল, আমি তোকে চাই মানে চাই, সেটা যেভাবেই হোক তোকে আমার হতেই হবে। স্নিগ্ধ সকালে মিষ্টি রোদের ছোঁয়া। জানালা ভেদ করে সূর্যের আলো মুখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। চোখ খুলে আড়মোড়া দিয়ে উঠে বসলাম। ঘড়ির দিকে খেয়াল করতেই দেখলাম সবে 6:35। উফ, এত জলদি ঘুম ভাঙার কোনো কারণ ছিল? চাদর মুড়ি দিয়ে আবারও ঘুমের চেষ্টা করলাম, তবে ঘুম আসছে না। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিয়ে উঠে বসলাম। এখন যে ঘুম আসবে না এটা জানা কথা। ফ্রেশ হয়ে গরম ধোয়া ওঠা 1 কাপ কফি নিয়ে বেলকনিতে দাঁড়ালাম। বেলকনি থেকে পুরো বাগান দেখা যাচ্ছে। সকাল সকাল স্নিগ্ধ বাতাস বইছে। মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে গেল। সকালের মিষ্টি পরিবেশ নিমিষেই মন ভালো করে দেয়। চা শেষ করে টেবিলে বসে পড়লাম। কিছু পড়া বাকি রয়ে গেছে, সেগুলো শেষ করতে হবে। মেডিকেলের জন্য রেডি হয়ে নিচে নেমে ইভার পাশে এসে বসলাম। টেবিলে আমি, ইভা আর শুভ ভাই। আব্বু, বড় আব্বা, অব্র ভাই আরও আগে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছি। এমন সময় সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দে উপরে তাকালাম। আদ্র ভাই অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কোট, সব মিলিয়ে ফর্মাল লুকে আদ্র ভাইকে পুরো নায়ক নায়ক লাগছে। ওনাকে দেখে পুরো ফিদা হয়ে গেলাম। ক্যাবলা কান্তের মতো ওনার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাইয়ের পিছু পিছু ফুপি কিছু বলতে বলতে আসছে। আদ্র ভাই কখন যে আমার পাশে এসে বসেছে আমার সের খেয়াল নেই। আমি তো তাকে দেখতে ব্যস্ত। ফুপি বলে উঠল, রোদ বলতো, এখনো ঠিকমতো সুস্থ হতে পারেনি। ছেলে আমার অফিস যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর কয়টা দিন রেস্ট নিলে কি হতো? রোদ, ওকে যেতে না কর। ফুপির কথা শুনে ধ্যান ফিরল। আদ্র ভাইকে কিছু বলার জন্য মুখ খুলতে নেব, তার আগেই তিনি বলে উঠলেন, তুই অন্তত আম্মুর মতো বলিস না। অফিসে অনেক কাজ জমে গেছে, আব্বু একা সামাল দিতে পারছে না, আমাকে যেতেই হবে। আর আম্মু একটু বোঝার চেষ্টা করো, এখন তো আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, এখন কি সমস্যা? আদ্র ভাই শেষের কথাগুলো ফুপিকে উদ্দেশ্য করে বলল। ফুপি বলল, সুস্থ হয়েছিস তো কি হয়েছে? আরও কয়েকটা দিন রেস্ট নিলে কি ভালো হতো না? একবার অফিসে যাওয়া শুরু করলে সারাদিন কাজ নিয়ে থাকিস, নিজের খেয়াল রাখিস। ছেলে হয়েছে একদম বাপের মতো কাজ পাগল। কথা না বাড়িয়ে এখন খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। ফুপি ভিড় করতে করতে আদ্র ভাইয়ের জন্য খাবার আনতে চলে গেল। এদের দেখা বাদ দিয়ে খাওয়ায় মনোযোগ দিলাম। খাবার খাচ্ছি, এমন সময় কানের কাছে ফিসফিস কণ্ঠে ভেসে এলো, এভাবে অপলক নয়নে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি, আর প্রেম মানেই সর্বনাশ। আদ্র ভাইয়ের কথা শুনে লজ্জায় মরিয়ে গেলাম। তার মানে উনি খেয়াল করেছেন? আমি ওনার দিকে তাকিয়েছিলাম। এখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। কি দরকার ছিল অমন বেহায়ার মতো তাকিয়ে থাকার? না তখনও ভাবে ওনার দিকে তাকিয়ে থাকতাম, আর না এখন আমার লজ্জা পেতে হতো। লজ্জায় দূরে ঠেলে দিয়ে ওনার মতোই ফিসফিস করে বলে উঠলাম, আমার আদ্র ভাই, আমি তাকিয়ে থাকবো, তোমার কি? প্রেমে পড়লেও আমিই পড়বো, অন্য কেউ না। তাই নাকি? হ্যাঁ। আদ্র ভাই কথার বিপরীতে কিছু বলল না। খাওয়া শেষ, আমি, ইভা আর শুভ ভাই একসাথে বেরিয়ে পড়লাম। বের হওয়ার আগে আদ্র ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। উনিও সুযোগ বুঝে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন। ওনার হঠাৎ এমন করায় অবাক হলেও নিজেকে সামনে নিলাম। মুচকি একটা হাসি দিয়ে চলে এলাম। ক্লাসে বসে আছি, একের পর এক ক্লাস হচ্ছে, কিন্তু আমার তাতে মনোযোগ নেই। হঠাৎ করে মনের মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেমন হাঁসফাঁস লাগছে, দমবন্ধ অনুভূতি হচ্ছে। আচমকা এমন অনুভূতির হওয়ার কারণ খুঁজে পেলাম না। আচ্ছা, আদ্র ভাইয়ের কিছু হয়নি তো? উনি ঠিক আছে তো? মাথা থেকে উদ্ভট চিন্তা বাদ দিলাম। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছি, তবুও কিছুতেই যেন নিজেকে সামলাতে পারছি না। এই অশান্ত মন নিয়ে সবগুলো ক্লাস শেষ করলাম।
বেরিয়ে আদ্র ভাইয়ের নাম্বারে ডায়াল করলাম। উপাস থেকে রিসিভ হতেই হুড়মুড়িয়ে বলে উঠলাম, আদ্র ভাই তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তোর কণ্ঠ এমন লাগছে কেন? কোনো সমস্যা? কিছু কি হয়েছে? না না, তেমন কিছু না, তোমাকে নিয়ে টেনশন হচ্ছিল তাই। বোকা মেয়ে, আমি ঠিক আছি, আমায় নিয়ে তোকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ তাই তো, তোমার নিয়ে টেনশন করার মানুষের তো অভাব নেই। আমি টেনশন করলেই কি আর না করলেই বা কি? আরে আরে রাগ করছিস কেন? টেনশন করলে তোরই ক্ষতি, তাই বলছিলাম। আচ্ছা যা, আমি সরি বলছি, তাও রাগ করিস না প্লিজ। এখন ঠিক আছে। আদ্র ভাই হেসে দিলেন। ফোনের মধ্যে থেকেও তার প্রাণবন্ত হাসি আমি অনুভব করতে পারছি। ওনার হাসি শুনে মনটা কিছুটা হালকা হলো। আরও কিছু সময় আদ্র ভাইয়ের সাথে কথা বলে রেখে দিলাম। ইভাকে বললাম, চল বাড়ি যাব। ইভা আমতা আমতা করে বলল, বনু তুই একা বাড়ি চলে যা, আমি আর পিয়াস মিলে একটু ঘুরতে যাব, তুই প্লিজ বাড়িতে ম্যানেজ করে নিস। ঠিক আছে। ইভাকে বিদায় দিয়ে মেডিকেলের বাইরে চলে এলাম। আজকে শুভ ভাইয়ের অপারেশন আছে, তাই ভাইয়াও পরে যাবে। বাহিরে রোদের সে কি তেজ। আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সূর্যি মামা মামির সাথে ঝগড়া করে সকল তেজ আমাদের মতো বেচারিদের উপর ঢেলে দিচ্ছে। বাহিরে আসতেই চোখ পড়লো গাড়ির দিকে। উঠে বসে ড্রাইভার আঙ্কেলকে বললাম, আঙ্কেল তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলুন। ড্রাইভার আঙ্কেল আমার দিকে টিস্যু এগিয়ে দিলেন। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। আঙ্কেল টিস্যু কেন? আপনাকে ক্লান্ত লাগছে, মুখটা মুছে নিন। টিস্যু দিয়ে মুখ ভালো করে মুছে নিলাম। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল। মাথা কেমন ঘুরছে, শরীরে শক্তি পাচ্ছি না। চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, চেয়েও চোখ খুলে রাখতে পারছি না। একসময় ঢলে পড়ে গেলাম। পিট পিট করে চোখ খুলে নিজেকে অপরিচিত একটা রুমে আবিষ্কার করলাম। রুমটার দেয়ালগুলো কেমন পুরনো, দেয়ালে শ্যাওলা পড়ে রয়েছে। চারপাশে দেওয়ালের উপর টিনের চাল, দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কোথায় আমি। মাথাটা এখনো কেমন ঝিম ধরে আছে, চেষ্টা করেও কোথায় আছি বুঝতে পারছি না। এমন সময় দরজা খুলে রুমে কেউ প্রবেশ করলো। সামনের মানুষটাকে দেখে মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল। মানুষটা কাছে এসে আমার পাশে বসলো। গালে হাত রাখতে গেলে ছিটকে সরে গেলাম। কি হলো, সরে গেলি যে? ঠিক আছিস তুই? এটা কোথায়? আমি কিভাবে এলাম? আমি তো গাড়িতে ছিলাম, এখানে কিভাবে এলাম? আরে কুল, এটা আমার বন্ধুর বাড়ি। আমি এখানে কি করছি? আমাকে এখানে এনেছেন কেন? আর এত হাইপার হচ্ছিস কেন? আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এতটা হাইপার হোস না। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসুন। বাড়ি তো আমরা যাব, কিন্তু বিয়ের পর। বিয়ের পর মানে? কার বিয়ে? কিসের বিয়ে? আমি বাড়ি যাব। তোর আর আমার বিয়ে? মাথায় যেন বাজ পড়লো। কি বলছে ইভান ভাই? ওনার মাথা ঠিক আছে? আপনার মাথা ঠিক আছে? কিসের আপনার আর আমার বিয়ে? আপনাকে আমি বলেছি না আমি অন্য কাউকে ভালোবাসি? কথা কানে যায় না আপনার? আপনি সরুন, আমি এখনই বাড়ি যাব। বিছানা থেকে উঠতে নিলে ইভান ভাই হাত ধরে নিলেন, টান দিয়ে বিছানায় বসিয়ে দিলেন। ভালোবাসিস তো কি হয়েছে, আমার কোনো প্রবলেম নেই। বিয়ের পর ভালোবাসা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি আমায় যেতে দিন, না হয় কিন্তু খুন করে ফেলবো আপনাকে। খুন করিস, তবে বিয়ের পর। ইভান ভাই আমার দিকে একটা ডালা বাড়িয়ে দিলেন। আমি ধরলাম না। উনি ডালাটা পাশে রেখে বললেন, এখানে শাড়ি, চুড়ি, গহনা সব আছে, পরে লাল টুকটুকে বউ সেজে ফেল। ইভানের লাল টুকটুকে বউ। একটু পর কাজে আসবে, এরপর তুই আমার, শুধুই আমার। তোকে বলছি না, তোকে আমার চাই মানে চাই। আপনার জন্য লাল শাড়ি তো দূর, কিছুই করব না আমি। কান্না পাচ্ছে আমার। চোখের সামনে আদ্র ভাইয়ের মুখটা ভেসে উঠল, তার সেই সুন্দর মন ভোলানো হাসি। কি করব কিছু বুঝতে পারছি না। চোখ গড়িয়ে পানি পড়ল। ইভান ভাইকে বললাম, ইভান ভাই কেন এমন করছেন? আমাকে যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। বাড়ি তো আমরা যাব সোনা, আগে বিয়েটা হয়ে যাক তারপর।
তুই রেডি হ, আমি দেখে আসছি ওদিকের কি খবর। ইভান ভাই দরজা আটকে দিয়ে চলে গেলেন। দরজায় আঘাত করছি কিন্তু খুলছে না। অনেকক্ষণ টানাটানি করেও খুলতে পারছি না। নিজেকে অসহায় লাগছে। হঠাৎ মাথায় এলো ফোনের কথা। আমাকে আদ্র ভাইকে ফোন করে জানাতে হবে। আশেপাশে খুঁজেও ফোন বা আমার ব্যাগের অস্তিত্ব খুঁজে পেলাম না। বিছানায় রাখা ডালাটা ছুঁড়ে ফেলে দিলাম। ওই ইভান নামক শয়তানটার জন্য আর যাই হোক আমি বউ সাজবো না। আশেপাশে তাকিয়ে পালানোর রাস্তা খুঁজছি, কিন্তু আমি ব্যর্থ। পুরো রুমে একটাও জানালা নেই, পালানোর মতো কোনো অপশনও নেই। তবে কি আমি এখান থেকে আর বের হতে পারবো না? ইভান নামক নিকৃষ্ট মানুষটাকে আমার বিয়ে করতে হবে? আমার ভালোবাসা আমার আদ্র ভাইকে হারিয়ে ফেলবো আমি? কানের কাছে আদ্র ভাইয়ের কথাগুলো ভেসে উঠল। সারা জীবন আমার হয়ে থাকিস রুদ্রময়ী। ওনার সেই করুণ কণ্ঠস্বর বুকের মাঝে ধক করে উঠল। নিজেকে পাগল পাগল লাগছে, মাথা কাজ করছে না। এর চেয়ে অসহায় পরিস্থিতি বোধহয় আর নেই। হাঁটু মুড়ে বিছানায় বসে পড়লাম। মুখ হাঁটুতে গুজে দিয়ে কেঁদে উঠলাম। আদ্র ভাই, তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া বাঁচবো না আদ্র ভাই। কোথায় তুমি? আদ্র ভাই, তুমি এসে তোমার রুদ্রময়ীকে নিয়ে যাও। ও আদ্র ভাই, তুমি কোথায়? আদ্র ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। শরীর অসম্ভব রকমে কাঁপছে। ঠিক করে দাঁড়াতে পারছি না। আদ্র ভাই আমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন। মাথায় ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বললেন, কাঁদছিস কেন? তোর আদ্র ভাই চলে এসেছে তো। আদ্র থাকতে তোকে অন্য কেউ তার বানাতে পারবে না। তুই শুধু আদ্রর। তাও আমার কান্না থামছে না। হেঁচকি তুলতে তুলতে বলে উঠলাম, তুমি কোথায় ছিলে আদ্র ভাই? এত দেরি করলে কেন? আর একটু হলেই আমার সব শেষ হয়ে যেত। আমাকে এখান থেকে নিয়ে যাও আদ্র ভাই, আমি বাড়ি যাব। কাঁদতে বারণ করেছি রোদ। তুই জানিস না তোর চোখের অশ্রু আমায় পীড়া দেয়, আঘাত করে আমার বুকে। আমার কান্না থামার নাম নেই। আদ্র ভাই আমাকে তার থেকে ছাড়িয়ে নিয়ে শুভ ভাইয়ের কাছে দিয়ে বলল, শুভ ভাই, ওকে একটু ধরো। ওর শরীর প্রচন্ড দুর্বল, পরে দেখা যাবে মাথা ঘুরে পড়ে যাবে। শুভ ভাই আমাকে আগলে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। একটু আগের দৃশ্য মাথায় ঘুরছে। ইভান ভাই পুনরায় এসে আমায় এভাবেই কাঁদতে দেখে কিছুটা রেগে গিয়েছিলেন। রাগী কণ্ঠে বললেন, এভাবে কার জন্য কাঁদছিস? কেউ আসবে না তোকে বাঁচাতে। বিয়ের ড্রেস পরিসনি কেন? বলছি না বিয়ের সাজে সাজতে। তেজ দেখিয়ে বললাম, বিয়ের সাজে সাজবো তো বটেই, তবে তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য না। তাহলে কার জন্য সাজবি শুনি? সারা জীবন তোকে আমার জন্য সাজতে হবে। মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি মনে মনে শুধু আল্লাহকে ডেকে চলেছি, তিনি যেন আমায় এর হাত থেকে বাঁচিয়ে নেন। আমার আদ্র ভাই যেন আমায় খুঁজে পায়। আচ্ছা, আদ্র ভাই কি জানে আমাকে ইভান ভাই এখানে নিয়ে এসেছে? আমি চিন্তায় মশগুল। এমন সময় ইভান ভাই বলল, ঠিক আছে, তোকে বউ সাজতে হবে না, কিন্তু বিয়ে এখনই হবে। অতঃপর বাহিরে থাকা কারো উদ্দেশ্যে বলে উঠল, কাজী সাহেব, আপনি ভিতরে আসেন। রুমের দরজা দিয়ে হুজুরের মতো একটা লোক হাতে কয়েকটা খাতার মতো কিছু নিয়ে ঢুকলেন। তার সাথে আরও একজন মধ্যবয়স্ক লোক। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আমি শুধু এক মনে আল্লাহকে ডেকে চলেছি। কাজী সাহেব বললেন, এই বিয়েতে আপনি রাজি থাকলে বলেন মা, কবুল। আমি কিছুই বলছি না, থম মেরে বিছানার এক কোণে বসে রয়েছি। কাজী সাহেব আবার বললেন, আমি তাও কিছু বলছি না। ইভান ভাই আমার সামনে এসে ধমক দিয়ে বললেন, কি হলো, কবুল বলছিস না কেন? বলেছি না আমি আপনাকে বিয়ে করব না, কথা কানে যায় না। ইভান ভাই কাজের উদ্দেশ্যে বললেন, কাজী সাহেব, আপনি কাবিননামা দেন, ও কবুল পরে বলবে। কাজী সাহেবের কাছ থেকে কাবিননামা নিয়ে আমার সামনে রেখে বললেন, কবুল বলা লাগবে না, সাইন করে দে। বললাম তো আপনাকে বিয়ে করব না, দরকার পড়লে মরে যাব, তাও আপনার মতো নিকৃষ্ট মানুষকে বিয়ে করব না। ইভান ভাই আমাকে জোর করছেন সাইন করার জন্য। এমন সময় বাহিরে গন্ডগোলের শব্দ হলো। দরজায় এক লাথি দিয়ে কেউ দরজা ভেঙে ফেলল। সোজা এসে এক লাথি দিয়ে ইভান ভাইকে দূরে ফেলে দিল। সামনে থাকা মানুষটাকে দেখে বিস্মিত হয়ে গেলাম।
রাগান্বিত রূপে আদ্র ভাই। এতক্ষণ তো এই মানুষটার জন্যই অপেক্ষার প্রহর গুনছিলাম। আদ্র ভাইকে দেখে মনে সাহস পেলাম। এক দৌড়ে বিছানা থেকে নেমে ঝাঁপিয়ে পড়লাম আদ্র ভাইয়ের প্রশস্ত বুকে। শুভ ভাই আমাকে বোঝাচ্ছেন, আমার সেদিকে খেয়াল নেই। আমি তাকিয়ে আছি আদ্র ভাইয়ের দিকে। উনি গায়ের কোট খুলে পাশে ছুঁড়ে ফেলে দিলেন, শার্টের হাতা তুলে কোনোই পর্যন্ত গুটালেন, নিচে পড়ে থাকা ইভান ভাইকে তুলে নাক বরাবর ঘুষি দিলেন। ইভান ভাই ছিটকে দূরে পড়ে গেল। আদ্র ভাই ইভান ভাইকে তুলে ইচ্ছে মতো মারছেন। আদ্র ভাইকে ভয়ঙ্কর মনে হচ্ছে। ওনার মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ লাল হয়ে গেছে। উনি যেন নিজের মাঝে নেই। বেধড়কভাবে মারছে ইভান ভাইকে। ইভান ভাইয়ের অবস্থা নাজেহাল, নাক দিয়ে রক্ত পড়ছে, ঠোঁটের কোণ কেটে গিয়েছে। আদ্র ভাই থামার নাম নিচ্ছেন না। দিক বিদিক শূন্য হয়ে ইভান ভাইকে মেরে চলেছেন। এক পর্যায়ে ইভান ভাইয়ের শার্টের কলার ধরে বলে উঠলেন, প্রথমবার তোকে ছেড়ে দিয়েছিলাম কারণ তখন রোদ তোকে পছন্দ করত, কিচ্ছু বলিনি তোকে। তোকে রোদ পছন্দ করে বলে নিজে শেষ হয়েছি, তাও তোদের মাঝে আসেনি। ওকে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গিয়েছিলি। আমি নতুন রূপে গড়ে নিয়েছিলাম, আবার এসেছিস ওর জীবনটা নষ্ট করতে। এইবার তোকে সেই সুযোগ আর আমি দিব না। তোকে বলেছিলাম না রোদের আশেপাশে না যেতে, কথা কানে যায় না। তোর অনেক শখ তাই না রোদকে বিয়ে করার? আজকে তোর সব শখ আমি মিটিয়ে দিব। কার কলিজায় তুই হাত দিয়েছিস সেটা তুই নিজেও জানিস না। ভাই বলে ছাড় পাবি সেটা ভাবিস না। আমার রৌদ্রময়ীকে যে আঘাত করবে তাকে পস্তাতে হবে, অনেক বাজেভাবে পস্তাতে হবে। আদ্র ভাই ইভান ভাইকে আবার মারা শুরু করলেন। ইভান ভাইয়ের অবস্থা করুন, কেউ আদ্র ভাইয়ের কাছে আগাচ্ছে না। পাশে কাজী, সেই লোকটা আর ইভান ভাইয়ের এক বন্ধু দাঁড়িয়ে আছে। ইভান ভাই নাজেহাল অবস্থা দেখে খারাপ লাগছে। শুভ ভাইয়ের হাত ঝাঁকিয়ে বলে উঠলাম, শুভ ভাই, আদ্র ভাইকে থামাও, উনি নিজের মাঝে নেই। ওনাকে থামাও, না হয় ইভান ভাইয়ের কিছু একটা হয়ে যাবে। শুভ ভাই নিশ্চল কণ্ঠে বললেন, এই শাস্তিটা ওর প্রাপ্য, ও বড্ড বেড়েছিল। শুভ ভাইয়ের থেকে এই উত্তর আশা করিনি। আরও কিছুক্ষণ পর আদ্র ভাই থামলেন, পাশে রাখা চেয়ারে ধূপ করে বসে পড়লেন। ঘেমে নেই একাকার অবস্থা তার। নিচে পড়ে আছেন ইভান ভাই। আদ্র ভাই বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। এক পাশে দাঁড়িয়ে থাকা কাজী সাহেব মিনমিনে স্বরে বলে উঠলেন, বিয়েটা কি হবে নাকি হবে না? আদ্র ভাই রক্তিম চোখে তার দিকে তাকালেন। বেচারা কাজী সাহেব ভয় পেয়ে গেছে। তিনি চুপ মেরে গেলেন। সত্যি বলতে আদ্র ভাইয়ের এই রূপ দেখে আমার নিজেরও ভয় লাগছে। আদ্র ভাইয়ের এমন ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। সেদিন সেই ছেলেটাকে মারলেও এত বাজেভাবে আঘাত করেনি। আজ যেন নতুন এক আদ্র ভাইকে দেখছি। আদ্র ভাই বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলেন। ঘামে ভিজে একাকার অবস্থা তার। সকালের ইন করা শার্ট এখন এলোমেলো হয়ে আছে, চুলগুলো পুরো অগোছালো, কপালে বিন্দু বিন্দু ঘামের ছোঁয়া। আদ্র ভাই উঠে এসে আমার কাছে দাঁড়ালেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাই হুট করে হাঁটু মুড়ে বসে পড়লেন আমার সামনে। ওনার এক হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমার হবি রৌদ্রময়ী, সারা জীবনেই বুকে আগলে রাখবো তোকে, আমার রাজ্যে রানী বানিয়ে রাখবো। আমি তোকে হারাতে চাই না রৌদ্রময়ী। তোকে নিয়ে যে আমার বড্ড ভয় হয়, তোকে হারানোর বড্ড ভয় আমায় কুরে কুরে খায়। তোকে নিয়ে ভয় হয় আমার। সারা জীবনের জন্য আমার হাতে হাত রাখবি? আদ্র ভাই হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার করুণ চাহনি। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এই পরিস্থিতিতে কি বলা বা করা উচিত কিছু মাথায় আসছে না। শুভ ভাইয়ের দিকে তাকালাম। শুভ ভাই হয়তো আমার চোখের চাহনি বুঝতে পারলেন, তাই নিচ থেকেই বললেন, রাজি হয়ে যা পাখি। আজকে তোকে না পেয়ে ওর যে অবস্থা হয়েছিল সেটা বলে বোঝানোর মতো না। এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। এখন তোকে হারানোর ভয় ওর মধ্যে স্পষ্ট ছিল। তোকে হারানোর ভয়ে বেচারা দিশেহারা হয়ে গিয়েছিল। অনেক কষ্টে ওকে শান্ত করেছি। ভাই হিসেবে বলবো রাজি হয়ে যা। বিশ্বাস করতে পারিস তোর এই ভাইকে। শুভ ভাইয়ের কথা শুনে ভাবনায় বসলাম। আদ্র ভাই ফের বলে উঠলেন, আমার হয়ে যা রৌদ্রময়ী, রানী করে রাখবো আমি তোকে। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম। হাত বাড়িয়ে দিলাম আদ্র ভাইয়ের হাতে। আদ্র ভাই উঠে আমার হাত শক্ত করে ধরে নিজের হাতের মাঝে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন। নিজেও পাশে বসলেন। কাজী সাহেবের উদ্দেশ্যে বললেন, কাজী সাহেব, বিয়ে আজকে হবে, তবে সেটা আমার আর আমার রৌদ্রময়ীর। বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। কাজী সাহেব ভীত কণ্ঠে বলল, পরে আবার আমায় কিছু করবে না তো? কাজী সাহেবের কথা শুনে আদ্র ভাই হেসে দিলেন। হাসি মুখে জবাব দিলেন, না, কিচ্ছু বলবো না। আপনি এদিকে এসে বিয়ে পড়ান।
কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। হঠাৎ আর্য ভাই উঠে ইভান ভাইয়ের দেওয়া ডালা থেকে লাল রঙের ওড়না এনে আমার মাথায় পরিয়ে দিলেন। কাজী সাহেব ফের বলে উঠলেন, এই বিয়েতে রাজি থাকলে বলেন মা কবুল। আর চোখে শুভ ভাইয়ের দিকে তাকিয়ে আর্য ভাইয়ের দিকে তাকালাম। বুকের মাঝে ডিপ ডিপ শব্দ হচ্ছে। বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করছি, এটা কি ঠিক হচ্ছে? আর্য ভাই নিজের হাতের মাঝে হাত নিয়ে আশ্বাস দিলেন। চোখ বুজে শ্বাস নিয়ে কাঙ্ক্ষিত শব্দটা বলে দিলাম। আর্য ভাইকে বলতে বলা হলে উনি ফট করে এক নিঃশ্বাসে বলে দিলেন। ওনাকে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এই মুহূর্তটার অপেক্ষায় তিনি ছিলেন। সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। গাড়িতে বসে আছি, পুরো গাড়ি জুড়ে পিনপতন নীরবতা। আর্য ভাই ড্রাইভ করছেন, আমি পাশে বসে এক মনে রাস্তা দেখছি। আজকে সারাদিনে আমার সাথে হওয়া সকল ঘটনার হিসেব মিলাতে ব্যস্ত। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি সিঙ্গেল ছিলাম, আর এখন বিবাহিত। জীবন আসলে কখন কোন মোড়ে চলে আসে কেউ জানে না। পাশে থাকা মানুষটা এখন আমারে যে আটকে গেলাম, এখন তাকে আর ভাই বলা যাবে না। মানুষটা যে এখন আমার বর, কিন্তু বাসায় যে কিভাবে কি বলবো সেটাই বুঝতে পারছি না। আর চোখে ওনার দিকে তাকালাম। মহাশয় এক মনে গাড়ি চালাচ্ছেন। গাড়ি এসে বাড়ির সামনে থামলো। উনি নেমে দরজা খুলে দিলেন। ভদ্র মেয়ের মতো নেমে পড়লাম। দুজনের মাঝে নীরবতা। কি বলবো খুঁজে পাচ্ছি না। চলে আসতে নেব এমন সময় পেছন থেকে আর্য ভাই বলে উঠল, আমি কি তোকে একবার জড়িয়ে ধরতে পারি রুদ্রময়? পিছু ঘুরে তাকালাম। আর্য ভাই হুট করে এসে জড়িয়ে ধরলেন। শক্ত আলিঙ্গন যাকে বলে। দুজনের মাঝে নেই কোনো দূরত্ব। কিছুক্ষণ এভাবে জড়িয়ে রেখে বললেন, জানিস আমার এখনো বিশ্বাস হচ্ছে না, তুই শুধু আমার, আর কারো না। আমার রুদ্রময় শুধু আমার, তাকে আমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কিছুই বললাম না, নীরবে ওনার কথা শুনে যাচ্ছি। আর্য ভাইয়ের কণ্ঠটা কেমন কাঁপছে। আর্য ভাই কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বললেন, আমার রুদ্রময়ী, আমার বউ,